আচ্ছা, তাড়াতাড়ি আসবি। রেহান আর নিশি কর্নারের টেবিলে বসে আছে। নিশি অবাক চোখে তাকিয়ে সব কিছু দেখছে। এই প্রথম ও ঢাকা শহরে এসেছে, তাই একটু ভালো করে সব কিছু চোখ বুলিয়ে নিচ্ছে। রেহানও চুপচাপ বসে নিশির কার্যকলাপগুলো দেখছে। দিন দিন রেহান এই মেয়েটার মায়ায় পড়ে গেছে, সেটা রেহান খুব ভালো করে বুঝতে পারছে। রেহানের দিকে নিশির চোখ পড়তে নিশির লজ্জায় পড়ে যায়। রেহানের চাউনি ইদানিং অন্যরকম লাগে নিশির কাছে, কেমন যেন মাদক আসক্ত ওই চাহনিতে। রেহানের ফোন বাজতেই রেহান নিশির দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ফোন নিয়ে দেখে রাহি কল করেছেন। রেহান ফোন ধরতেই রাহি বলে ওঠে, ভাইয়া, আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় একটু সমস্যা হয়েছে। কি হয়েছে বাড়িতে? তেমন কিছু না। ঠিক আছে, তোর দাঁড়া, আমি আসছি। না না, তোমাকে আসতে হবে না। তোমরা একটু ঘুরে ফিরে আসো। নিশু আপু তো কোনোদিন ঢাকা শহর দেখেনি। তুমি একটু ঘুরিয়ে নিয়ে আসো আপুকে। আর আমরা রিক্সা করে চলে যাব, কোনো সমস্যা হবে না। রেহান নিশির দিকে তাকায়। কপাল কুঁচকে নিশি রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান আনমনে বলে ওঠে, ঠিক আছে। বলেই কেটে দেয়। রেহান ফোন কাটতে নিশি চিন্তিত শুনে বলে ওঠে, কি হয়েছে বাড়িতে? কিছু হয়নি। মামুনি আর রাহি কোথায়? রেহান উঠে দাঁড়িয়ে নিশির হাতটা ধরে বলে, চলো, কোথায় যাব? গেলেই বুঝতে পারবে। গাড়ি ছুটছে তার আপন গতিতে। বড় বড় দালান পেরিয়ে বড় বড় ফসলের মাঠে দেখা যাচ্ছে এখন। চারিদিকে সবুজের সমারোহ। রাস্তার পাশে বড় বড় গাছ সারিবদ্ধ হয়ে আছে। নিশি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। নিশি গাড়ির দরজার বাইরে মুখটা নিয়ে প্রাণ ভরে শ্বাস নিল। গাড়ি থেমেছে একটা বড় বিলের পাশে। বিলের জলে ভেসে আছে লাল রঙের পদ্ম ফুল। পূব দিকের আকাশটা লাল আভায় পরিণত হয়েছে সূর্যের আলোতে। একটু পরে সূর্য ডুবে অন্ধকার নেমে আসবে। নিশি হাসি মুখে চারদিক মুগ্ধ চোখে তাকিয়ে উপভোগ করছে। হঠাৎ করে নজর যায় রেহান নামক ব্যক্তিটির দিকে, যে আপাতত নিশির দিকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকিয়ে আছে। রেহানের চোখে চোখ পড়তেই লজ্জায় মাথাটা নিচু করে ফেলে নিশি। রেহান তা দেখে মুচকি হেসে বলে, নামো গাড়ি থেকে। নিশি রেহান দুজনেই একসাথে গাড়ি থেকে নেমে বের হয়। কয়েকজন কপতিও আছে এখানে। এরকম জায়গাতে নিশি এই প্রথমবার এসেছে। চারিদিকে কি সুন্দর মুক্ত বাতাস বইছে। নিশির খোপা থেকে ছোট ছোট চুলগুলো বাতাসের দোল খাচ্ছে। বাতাসের কারণে বারবার কপালে ছোট চুলগুলো মুখের সামনে আঁচড়ে পড়ছে, আর নিশি অবাধ্য চুলগুলো কানে গুঁজে দিচ্ছে। রেহান নিশির পাশে দাঁড়িয়ে বলে, কেমন জায়গাটা? অনেক সুন্দর। আপনি কি এর আগেও এখানে এসেছিলেন? হুম, এটা আমার প্রিয় একটা জায়গা। মন বিষণ্ণ থাকলে এখানে আসে। একা আসতেন? রেহান নিশির এই প্রশ্নের উত্তর না দিয়ে বলে। বিলের সামনে চলো। নিশিও আর কিছু না বলে রেহানের পাশাপাশি হাঁটছে শাড়ির কুচিটা ধরে। বিলের পাশে দাঁড়িয়ে নিশির মনে এক ইচ্ছে জাগলো বিলের পাড়ে পা ডুবাতে। কিন্তু নিশি রেহানের ভয়ে কথাটা ঠিক বলতে পারছে না। হাঁসফাঁস করছে নিশি কথা বলার জন্য। নিশির এমন অবস্থা দেখে রেহানি বলে ওঠে, বিলের জলে পা ডুবোতে চাও? নিশি রেহানের দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নাড়ায়। রেহানও ঠোঁটের কোণে হাসি নিয়ে বলে, যাও। নিশি এক দৌড়ে বিলের কাছে এসে পড়ে। রেহান নিশির পেছন পেছন ধীর পায়ে হেঁটে আসে। নিশি পায়ের জুতো খুলে শাড়িটা দু হাত দিয়ে কিছুটা উপরে তুলে যাতে ভিজে না যায়। নিশি বিলের জলে পা ডুবিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। রেহানও চুপচাপ নিশিকে দেখে যাচ্ছে। হঠাৎ করে নিশি রেহানের দিকে ফিরে বলে, একটা ছবি তুলে দিবেন আমাকে? ফোনটা দাও তোমার। এই চা, আমার ফোনটা গাড়িতে ফেলে রেখে এসেছি। আমি নিয়ে আসি, দাঁড়ান। না না, থাক, তোমাকে যেতে হবে না। আমার ফোন দিয়ে তুলে দিচ্ছে, পরে তুমি ছবিগুলো নিয়ে নিও তোমার ফোনে। আচ্ছা। রেহান একটা ক্লিক করতে নিশি বলে ওঠে, থাক, আর তুলতে হবে না। কেন? নিশির ভীষণ লজ্জা লাগছে রেহানের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে, তাই না করে দিল। কিন্তু রেহানের নিশির আড়ালে অনেকগুলোই ছবি তুলে নেয়। রেহান এবার বলে ওঠে, পানি থেকে উঠে আসো, নাহলে ঠান্ডা লেগে যাবে। নিশিও বাধ্য মেয়ের মতো উঠে আসে, না হলে পড়ে দেখা যাবে। রেহান নিশিকে বকাঝকা শুরু করে দেবে। রেহান পুনরায় বলে, চা খাবে? হুম। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি।
রেহান চলে যায় আর নিশি একা একা দাঁড়িয়ে থাকে। নিশির থেকে প্রায় কিছুটা দূর দুজন ছেলে দাঁড়িয়ে আছে, যারা আপাতত নিশির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা ছেলে বলে ওঠে, ভাই, মেয়েটাকে দেখছিস? কি হট! রে ভাই, ফিগারটা তো আকর্ষণীয়। চল মেয়েটার কাছে যাই। রেহান ছেলেগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় কথাগুলো শুনে ফেলে। এটাও বুঝতে পারে নিশিকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে। ছেলেগুলো নিশির দিকে যেতে চাইলে রেহান সামনে এসে দাঁড়ায়। রেহান এমনভাবে ছেলেগুলোর দিকে তাকায়, ছেলেগুলো কিছুটা ভয় পেয়ে যায়। একটা ছেলে বলে ওঠে, কে রে ভাই, এভাবে আমাদের পথ আটকাস? রেহান ছেলেটার কলার ধরে বলে, যে মেয়েটার নামে এত বাজে কথা বলেছিস, সে মেয়েটার হাজব্যান্ড আমি। তোদের সাহস কি করে হলো ওকে নিয়ে খারাপ কথা বলো? হ্যাংলা পাতলা ছেলেটার কাছে যেন রেহানকে একজন দানবীয় মনে হচ্ছে। ঠাস করেই একটা চড় দিয়ে বসে ছেলেটার গালে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আর এমন করব না। নেক্সট টাইম যদি দেখি কোনো মেয়েকে বাজে কথা বলেছিস, তাহলে মেয়ের হাড় ভেঙে ফেলবো, বুঝলি? রেহানের হাত থেকে ছাড়া পেয়ে ছেলেগুলো দৌড়ে চলে গেল। রেহান নিজের রাগটা খুব কষ্টে কন্ট্রোল করে। ইদানিং নিশির দিকে কেউ চোখ তুলে তাকালেই রেহানের গা জ্বলে যায়। কিন্তু এটা নিশির প্রতি ভালোবাসা নাকি দায়িত্ববোধ, সেটা এখনও রেহান বুঝে উঠতে পারছে না। রেহান নিশির দিকে ফিরে তাকাতেই মেজাজ আবার গরম হয়ে যায়। এবার রাগ উঠছে খুব নিশির উপর। রেহানের মনে হচ্ছে ছেলেগুলোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে নিশির। শাড়ি পরে যদি কোনো মেয়ে এভাবে বডি শেপ দেখায়, তাহলে তার উপর ছেলেদের খারাপ নজর পড়বে, এটাই স্বাভাবিক। নাকের পাটা ফুলে আসে। রেহানের দাঁতের চোয়াল শক্ত করে রেখে নিশির দিকে এগিয়ে যায় আর বলে, হাই মেয়ে, তোমাকে না বলেছি শাড়ি সামলে রাখবে? শাড়ি যখন পরতে পারো না, তখন কেন পড়ো? নিশি ভ্যাবলার মতো রেহানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রেহানের কি হয়ে গেল এটা ভেবে নিশির এমন ভ্যাবলা মার্কা চেহারা দেখে রেহানের আরও রাগ উঠে যায়। হাই মেয়ে, তুমি কি কথা বলছো না? শাড়িটা ঠিক করতে বলেছি আমি। নিশি এবার নিজের দিকে তাকিয়ে দেখে পেট থেকে শাড়িটা সরে গেছে, যার জন্য সাদা পেটটা দৃশ্যমান হয়ে আছে। নিশি তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে রেহানের দিকে মলিন চোখে তাকায়। শাড়ি যখন সামলাতেই পারো না, তখন শাড়ি পরো কেন? হ্যাঁ, নাকি নিজের শরীর দেখে তো খুব ভালো লাগে মানুষজনকে? নিশি রেহানের কথায় পুরাই বাকরুদ্ধ হয়ে গেল। নিশি ভাবতেই পারেনি রেহান এভাবে ওকে বলতে পারে। নিশি তো ইচ্ছে করে এমন করেনি, ভুলে শাড়িটা সরে গিয়েছিল, তার জন্য রেহান এভাবে বলবে? না চাওয়া সত্ত্বেও নিশির চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিশির কান্না দেখে রেহান রেগে বলে ওঠে, এই, তোমার মেয়ের এমন কেন বলো তো? কেউ কিছু বলে এমন প্যাচ প্যাচ করে কাঁদো কেন? নিশি নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে যাচ্ছে। আশেপাশের মানুষজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে রেহানের আর নিশির দিকে। আশেপাশের মানুষজনদের দেখে রেহান নিশির বা হাতটা ধরে টেনে গাড়িতে নিয়ে বসিয়ে দিয়ে নিজেও এসে ড্রাইভিং সিটে বসে। চুপচাপ গাড়ি চালাতে শুরু করে। পুরোটা রাস্তা নিশি নিজের দিকে তাকিয়ে নিঃশব্দে কান্না করেছে। গাড়ি থামে রহমান ভিলার সামনে। রেহান নিশিকে বলে, তোমার বডি সাইজ কত? নিশির লাল আর ফোলা চোখগুলো দিয়ে রেহানের দিকে অবাক দৃষ্টিতে তাকায়, কিন্তু রেহানের নজর সামনের রাস্তার দিকে। তোমাকে কিছু জিজ্ঞেস করছি আমি। কেন? আমার বডির সাইজ জেনে আপনি কি করবেন? রেহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমাকে বলতে বলছি, বলবা, উল্টো প্রশ্ন করতে বলিনি। নিশিও বাধ্য মেয়ের মতো বডির সাইজটা বলে দেয়। এবার বাসায় যাও। নিশি গাড়ি থেকে নেমে বাসার গেটে ঢুকতে রেহান গাড়ি নিয়ে চলে যায়। নিশির খুব কান্না পাচ্ছে রেহানের আজকের ব্যবহারের জন্য, তাই এক প্রকার দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রেহান রাত 9টায় বাড়িতে ফিরে হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে। রেহানা বেগম ড্রয়িং রুমে বসে সিরিয়াল দেখছিল। রেহানের হাতে এত শপিং ব্যাগ দেখে রেহানা বেগম বলে ওঠে, রেহান, তোর হাতে এত শপিং ব্যাগ কিসের? রেহান মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে বলে, নিশি কোথায় মা? আর বলিস না, মেয়েটা আসার পর থেকে একটা কথাও ভালো করে বলেনি। কিছু জিজ্ঞাসা করলে বলে কিছু হয়নি। ওর সাথে কি তুই ঝগড়া করেছিস রেহান? রেহান দীর্ঘশ্বাস ফেলে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। রেহানের মা অবাক হয়ে বলে, আরে, ওদের দুজনের হলোটা কি? কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে যায়। রেহান ঘরে ঢুকে দেখে নিশি ঘরে কোথাও নেই। শপিং ব্যাগগুলো টেবিলের উপর রেখে ব্যালকনিতে যায়।
ব্যালকনিতে গিয়ে রেহান তার কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে গেল। কেমন গোমরা মুখ করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। রেহান নিশির মায়াবী মুখটার দিকে এক পলক তাকিয়ে নিশিকে ডাক দেয়। নিশিও রেহানের ডাক শুনে রেহানের দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে ফিরে তাকায়। নিশি খুব অভিমান করেছে লোকটার ওপর। এভাবে এতগুলো কথা তখন কেন বলল নিশিকে রেহান? নিশির বুঝি মন খারাপ হয় না? নিশির কোনো সাড়া না পেয়ে রেহান আবার বলে, নিশি ঘরে এসো। এবারও রেহানের ডাক উপেক্ষা করল নিশি। রেহানের কিছুটা রাগ উঠল নিশির ওপর, কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করে নিশির দিকে এগিয়ে গিয়ে নিশির হাতটা ধরে রুমে নিয়ে আসলো। কিন্তু তারপরও নিশি একটা কথাও বলল না। রেহান শপিং ব্যাগগুলো নিশির সামনে ধরে বলে, এগুলো তোমার, দেখো পছন্দ হয় কিনা। কি এগুলা? চেক করে দেখো। নিশি রেহানের কাছ থেকে ব্যাগগুলো নেয়। রেহানও সময় নষ্ট না করে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। নিশি ব্যাগগুলো চেক করে দেখে 7-8টার মতো চুড়িদার। এত চুড়িদার আনার মানে কি নিশি ঠিক বুঝতে পারছে না। নিশি একটা চুড়িদার হাতে নিয়ে চেক করে দেখে নিশির সাইজের। নিশি এবার বুঝতে পারে রেহান কেন নিশির বডির সাইজ জানতে চেয়েছিল। কিন্তু তারপরে রেহান ওয়াশরুম থেকে বের হতেই নিশি বলে, এগুলো কার? কার হতে পারে তোমার ধারণা? আমার কোনো ধারণা নেই। যেহেতু তোমার হাতে আমি প্যাকেটগুলো দিয়েছি, তার মানে তোমার। কিন্তু আমি তো এগুলোর কিচ্ছু চাইনি। আজ থেকে তুমি এগুলোই পরবে, শাড়ি পরার কোনো দরকার নেই। কেন? আমি শাড়ি পরলে কি সমস্যা? আমি বলেছি তাই শাড়ি পরবে না, ব্যাস। আপনি বললেই আমাকে পরতে হবে? হ্যাঁ, পরতে হবে, কারণ আমি চাই না কেউ তোমাকে। শাড়ি চেঞ্জ করে একটু চুড়িদার পরে এসো। পরবো না আমি চুড়িদার, আমি শাড়িই পরবো। নিশ্চয়ই রাখিও না আমাকে, পরে এসো। আপনার কথায়? কে আপনি যে আপনার কথা শুনবো আমি? কে হন আপনি আমার? এবার রেহানের রাগ উঠে যায় নিশির কথায়। নিশির দুবাহু শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে রেহান। রেহানের গরম নিঃশ্বাস নিশির মুখের উপর পড়ছে। নিশির রেহানের এমন রাগী চেহারা দেখে শুকনো একটা ঢোক গিলে বলে, কি করছেন রেহান? আমার হাতে লাগছে, ছাড়ুন। কি বললে? আমি কে তোমার, তাই তো? হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে আমি কে হই তোমার। নিশি কিছু বলতে যাবে তার আগেই রেহান হুট করে নিশির গোলাপি ঠোঁটগুলোতে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিশির চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল এটা নিশি ঠিক বুঝে উঠতে পারছে না। নিশি রেহানের বুকের উপর 2 হাত রেখে রেহানকে সরাতে চাইলে রেহান নিশির উন্মুক্ত কোমর ধরে নিজের আরও কাছে টেনে নেয়। রেহান খুব কোমলভাবে নিশির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত, আর নিশি বেচারি শখের মাঝে রয়ে গেল। এক পর্যায়ে রেহান নিশিকে ছেড়ে দিয়ে নিশির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে কয়েকটা শ্বাস ছাড়ে। সাথে নিশিও জোরে জোরে শ্বাস নিচ্ছে। রেহান বেকুল কণ্ঠে বলে ওঠে, সরি নিশে, আমি এমনটা করতে চাইনি, তুমি বাধ্য করলে করতে। আর নেক্সট টাইম আমি কে হই তোমার, এটা তোমার মুখে যেন আমি না শুনি। এর থেকে আরও খারাপ কিছু করে বসবো কিন্তু। তুমি আর শাড়ি পরবে না, আজ থেকে আমি চাই না কেউ তোমার থেকে বাজে নজরে তাকাক। তাই চুপচাপ শাড়ি চেঞ্জ করে একটা চুড়িদার পরো। নিশির ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে আছে। সাহস হচ্ছে না রেহানের দিকে তাকাতে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। রেহান নিশির দিকে মুচকি হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে যায় নিশিকে একা রেখে। রেহান যেতেই নিশি ধক করে বেডে বসে পড়ল। কি হয়ে গেল তার সাথে এটা নিশি কোনো দিন কল্পনাও করেনি। রেহান যে রাগের মাথায় এমন একটা কাজ করে বসবে। নিশি নিজের ঠোঁটে হাত দিতেই মস্তিষ্ক সারা দেহ রেহানের ঠোঁট এতক্ষণ নিশির ঠোঁটের সাথেই ছিল। ইস, কি লজ্জা! নিশি দ্রুত ব্যাগ থেকে একটা নীল রঙের চুড়িদার বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। প্রায় 5 মিনিট পর নিশি ওয়াশরুম থেকে বের হতেই রেহানের চোখে চোখ পড়ে যায়। সাথে সাথে নিশি চোখ নামিয়ে নেয়। রেহান নিশির উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখল। নিশিকে দেখে রেহান ল্যাপটপে নজর দিল। রেহান বাইরে থেকে ডিনার করে এসেছে, তাই কাজে লেগে পড়েছে প্রজেক্টটা নিয়ে। নিশিও চুপচাপ শাড়ি আর চুড়িদারগুলো আলমারিতে গুছিয়ে রাখলো। নিশি কী করবে না করবে কিচ্ছু বুঝতে পারছে না। আসলে রেহানের সামনে নিশি থাকতে পারছে না লজ্জায়। চুপচাপ গিয়ে বেডের এক কোণে বসেছে জড়সড় হয়ে। কেমন হাঁসফাঁস করছে নিশি। রেহান নিশির দিকে ভ্রু কুঁচকে তাকায়। নিশি ওড়না এক কোণা নিজের হাতে মোচড়াচ্ছে তো আবার খুলছে। রেহান হঠাৎ করে উঠে দাঁড়ায়। নিশি অনুভব করতে পারছে রেহান ওর দিকে এগিয়ে আসে। নিশি চোখ বন্ধ করে রেখেছে। এবার রেহান কি করবে ওর সাথে এটা ভেবে, কিন্তু না,
রেহান নিশির কাছে না এসে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে রেহান মুখ চেপে হাসে নিশির এমন অবস্থা দেখে। রেহান নিশির কাছে যেতে চাইছিল, কিন্তু নিশির অবস্থা দেখে রেহান ব্যালকনিতে চলে আসে। প্রায় 2 মিনিট রেহান নিঃশব্দে হাসে। এবার রেহান নিজেকে শান্ত করে ঘরে ঢুকে দেখে নিশি আগের জায়গাতেই বসে আছে। এবার রেহান নিশির পাশে দ্রুত পায়ে গিয়ে বসে বলে, কি হচ্ছে নিশি? এমন করছে কেন? শরীর খারাপ লাগছে? না না, আমি একদম ঠিক আছি। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি ঠিক নেই। ডিনার করেছো? নিশি মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে বোঝায় ও ডিনার করেছে। ও, তাহলে শুয়ে পড়ো। রেহান বেড থেকে উঠতে নিশি বলে ওঠে। আপনার কি কিছু বলার নেই আমাকে? রেহান নিশির দিকে ফিরে বলে, কি বলবো? বলেই নিশি শুয়ে পড়ে। নিশি চায় রেহান ওকে সরি বলুক বিকেলে ওসব কথা বলার জন্য, কিন্তু রেহান সরি তো দূরে থাক, উল্টো নিশির সাথে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল। রেহানও বুঝতে পারছে নিশি কিসের কথা বলছে, তাই শব্দ করেই বলে ওঠে। সরি। রেহানের মুখে সরি কথাটা শোনার সাথে সাথে নিশির মন ভালো হয়ে গেল। রেহানও আর কোনো কথা না বলে কাজে মনোযোগ দেয়। রেহান আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুরে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না করে অফিসে চলে যায়। নিশির ঘুম ভাঙে 7:30টায়। ছোট ছোট চোখ দিয়ে সারার ঘর নজর বুলিয়ে রেহানকে খোঁজার চেষ্টা করছে। যখন বুঝতে পারল রেহান ঘরে নেই, তখনই চট করে শোয়া থেকে উঠে বসে। আসলে নিশি ঠিক রেহানের সামনে পড়তে চাইছে না। রাতের ওই ঘটনার পর থেকে কেমন লজ্জা লজ্জা লাগছে রেহানের সামনে থাকতে। নিশি চট করে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে গিয়েও রেহানকে খুঁজছে নিশি, কিন্তু রেহান নিচেও কোথাও নেই। এমন সময় রাহি নিশির কানের কাছে এসে বলে, কি নিশু আপু, ভাইয়াকে খুঁজছো তাই না? নিশি ভয় পেয়ে রাহির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, না মানে আসলে ওনাকে সকাল থেকে দেখছি না। আসলে ভাইয়া অনেক সকালে উঠে ব্রেকফাস্ট না করে অফিসে চলে গেছে। কি ইম্পর্টেন্ট মিটিং আছে নাকি? ও এবার চলো ব্রেকফাস্ট করে নিবে। ব্রেকফাস্ট শেষ করে নিশি ঘরে চুপচাপ বসে আছে। একা একা থাকতে একদমই ভালো লাগছে না নিশির। রাহি থাকলে গল্প করা যেত, কিন্তু রাহিও কলেজে চলে গেছে। হঠাৎ করে নিশির মনে পড়ে ওর তো ভার্সিটির জন্য কোচিং করতে হবে, কিন্তু ও তো এখানকার কিছুই জেনে না। তাই রেহালা বেগমের রুমে আসে এই বিষয়ে কথা বলার জন্য নিশি। মামনি আসবো? আরে নিশি, আয় ভেতরে। এর জন্য আবার অনুমতি নেওয়ার কি আছে? আসলে মামনি, একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা বল। আসলে আমি ভার্সিটির কোচিং করতে চাইছি, কিন্তু এখানকার কোনো কোচিং ভালো আমি তা জানি না, তাই তোমার কাছে জানতে এলাম। ও, এই ব্যাপার। এটা রেহানকে বললেই তো পারতি। আমি কি অত শত বুঝি নাকি এই বিষয়ে? তো ব্যস্ত, তাই তোমাকে বললাম। আচ্ছা, রেহান আসুক রাতে, ওর সাথে কথা বলবো এই বিষয়ে। আচ্ছা মামনি। নিশি আবারও নিজের ঘরে চলে আসে। সারাটা দিন নিশির একা একাই কাটে। রাত 9টা রেহান বাড়ি ফিরে। ফ্রেশ হয়ে ডিনার করতে বসেছে রেহান। তার মাঝে রেহালা বেগম বলে, রেহান, নিশির জন্য একটা ভালো কোচিং দেখে ওকে ভর্তি করে দে। কোচিং কেন? আরে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তো কোচিং তো করতে হবে নাকি? আচ্ছা, কালকে বিকেলে নিয়ে যাব। রেহান চুপচাপ খেয়ে রুমে চলে যায়। রাত 11টায় নিশি রুমে এসে দেখে রেহান ল্যাপটপ নিয়ে কাজ করছে। নিশি চুপচাপ বেডের এক কোণে এসে বসে। হাঁসফাঁস করছে নিশি রেহানকে একটা প্রশ্ন করার জন্য, কিন্তু পারছে না। হঠাৎ করেই রেহান নিশির দিকে তাকাতেই দুজনের চোখে চোখ মিলে যায়। নিশি সাথে সাথে অন্যদিকে ফিরে তাকায়। এই চোখের দিকে নিশি তাকাতে পারে, কেমন জানি অদ্ভুত লাগে রেহানের চোখ। রেহান উচ্চস্বরে বলে ওঠে, কি বলবে তুমি নিশি? নিশি ঢোক গেলে রেহানের দিকে ফিরে বলে, আসলে কালকে কোচিংয়ে ভর্তি হতে যাব তো, তাই। হ্যাঁ। কোচিংয়ে ভর্তি হলে তো অনেক টাকা লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে। কত টাকা? তুমি জেনে কি করবে? বারে, আমি কোচিংয়ে ভর্তি হব আর আমি জানতে চাইবো না কত টাকা লাগবে? না, জানার কোনো দরকার নেই। আর জেনেই বা কি করবে? কি করব মানে? আমায় বাবাকে জানাতে হবে না কত টাকা লাগবে? তোমার বাবাকে কেন জানাতে হবে? কেন? বাবার কাছ থেকেই তো টাকাটা এনে কোচিংয়ে ভর্তি হতে হবে নাকি? রেহান ফ্রোজোরা কোচকে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে আছে নিশির দিকে। নিশি রেহানের এমনভাবে তাকানো দেখে ঢোক গিলে বলে,
এভাবে তাকিয়েছেন কেন? তুমি কি গাধা? কি বললেন আপনি? আমি গাধা? আমি গাধা হতে যাবো কেন? গাধা বলে তো আমার একটা গাধা মুখে কথা বলতে পেরেছো। কি এমন বলেছি যে আমি গাধা হয়ে গেলাম আপনার চোখে? তুমি এখন তোমার বাবার কাছে টাকা চাইবে, তাই তো? চাইবো। না, চাইবে না। কেন চাইবো না? বাবার কাছে টাকা না চাইলে কার কাছে চাইবো? আপনার কাছে। হ্যাঁ, আমার কাছে চাইবে। মানে? মানেটা খুব সোজা। তুমি এখন আমার দায়িত্বে, আমার স্ত্রী হয়ে আছো, তাই তোমার সব চাহিদা আমি পূরণ করব, তাই নয় কি? তার মানে আপনি টাকা দিবেন কোচিংয়ে ভর্তি হওয়ার? হুম, তাই তোমাকে সব টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কোচিংয়ে ভর্তি হওয়ার পর ভালো করে পড়বে আর ঢাকা ভার্সিটিতে চান্স পেতে হবে তোমাকে, মনে থাকবে? হুম। এবার চুপচাপ ঘুমাও আর আমি একটু শান্তিতে কাজ করতে দাও। নিশি রেহানের দিকে একটা ভেঙচি কেটে উঠে ঘরের বাইরে যেতে যাবে, তখনই রেহানের ডাকে থেমে যায়। এই রাত বিরাত কোথায় যাচ্ছ এখন তুমি? ছাদে যাচ্ছি। এত রাতে ছাদে কেন? এমনি জ্যোৎস্না ব্লাশ করতে যাচ্ছি। ঠিক আছে, যাও, বেশি দেরি করো না, তাড়াতাড়ি আসবে। 12টা বাজতে চলল, কিন্তু নিশির এখনো ছাদ থেকে ঘরে আসার নাম নেই। রেহান একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, এই মেয়েটা একটু শান্তি দিবে না আমাকে, এখনো ছাদে গিয়ে বসে আছে। মনে কি একটু ভয় নেই? এই রাতে ছাদে গিয়ে বসে আছে। রেহানও ছাদে যাবার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাজটায় আসতেই রেহানের পা জোড়া থমকে যায়। সামনে দোলনাতে বসে থাকা ঘুমন্ত নিশিকে দেখে মাথাটা দোলনার এক পাশে ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এই মেয়ে দোলনাতে ঘুমিয়ে গেছে এভাবে? চাঁদের আলোতে নিশির মায়াবী মুখটা ফুটে উঠেছে, বাতাসে চুলগুলো উড়ছে, ওড়নার শেষের অংশটা বাতাসে দুলছে, মুখের সামনে ছোট ছোট অবাধ্য চুলগুলো কপালে আশ্রে পড়ছে। রেহান 2 হাত বুকের মাঝে বেঁধে ছাদের দরজায় হেলান দিয়ে এক নজরে নিশির দিকে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি। কিছুক্ষণ নিশির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিশির দিকে এক পা করে এগিয়ে গিয়ে নিশির পাশটায় বসে, বাঁ হাত উঠিয়ে নিশির চোখে মুখে পড়ে থাকা চুলগুলো কানের দিকে গুজে দেয়। রেহানের স্পর্শ পেয়ে নিশি নড়ে ওঠে, মাথাটা দোলনা থেকে পড়ে যাবে সাথে সাথে। রেহান নিশির মাথাটা ধরে নিজের বুকে এনে রাখে। নিশিও রেহানের বুকে কিছু একটা খুঁজে মাথাটা এলিয়ে দেয় আরো গভীরভাবে। রেহান নিশির এমন বাচ্চামো দেখে হেসে দেয়। রেহান অনেকক্ষণ যাবৎ নিশিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে, কিন্তু রাত গভীর হয়ে যাচ্ছে, এবার ঘরে ফিরে যাওয়া দরকার। রেহান নিশির দিকে পূর্ণ নজরে একবার তাকিয়ে নিশির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিশিকে পাজাকুলি তুলে নিয়ে ছাদ থেকে নেমে যায়। দিন দিন মেয়েটা রেহানকে ওর দিকে আকৃষ্ট করছে। হয়তো কোনো একদিন রেহান আর নিজেকে কন্ট্রোল নাও করতে পারে, হারিয়ে যেতে পারে নিশি নামক মেয়েটার মাঝে। এখন শুধু কিছুটা সময়ের অপেক্ষা। রেহান নিশিকে ঘরে এনে শুইয়ে দেয়। নিশি এক হাত দিয়ে রেহানের গলার চেপে ধরে রেখেছে, আর কি বিড়বিড় করছে। রেহান নিশির মুখের কাছে এসে কান পেতে শুনতে পায় নিশির বলা অস্পষ্ট কিছু কথা। বিকেলের দিকে নিশি রেডি হয়ে রেহানের অপেক্ষায় বসে আছে। রেহান অফিস থেকে এসে নিশিকে নিয়ে কোচিংয়ে ভর্তি করাতে যাবে তার জন্য। অফিস থেকে রেহানের আসতে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রুমে ঢুকেই সামনে বসা রমণীকে দেখে চোখ আটকে যায়। কালো রংটা যেন নিশির শরীর ফুটে উঠেছে। লম্বা চুলগুলো এক সাইডে এনে খেজুর বেনি করে রেখেছে, কপালের ওপর ছোট ছোট চুলগুলো পড়ে আছে, চোখে মোটা করে কাজল, মুখে তেমন শ্বাস নেই, তাতে নিশিকে অপূর্ব লাগছে দেখতে। নিশি রেহানের দিকে তাকাতেই চমকে যায় রেহানকে দেখে, কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে ওর দিকে। নিশির বুক দূরে দূরে কাঁপছে, নিচের ঠোঁট কামড়ে অন্যদিকে ফিরে তাকায় নিশি। রেহান শুকনো একটা ঢোক গিলে দ্রুত পায়ে আলমারি থেকে সাদা একটা শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর রেহান পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বের হয়। আয়নার সামনে গিয়ে চিরুনি দিয়ে চুল ঠিক করে নিয়ে শার্টের হাতা কোণের পর্যন্ত গসতে গসতে পড়ে, তাড়াতাড়ি চলো, লেট হচ্ছে। রেহান বেরিয়ে যাওয়ার পর নিশিও গুটি গুটি পায়ে রেহানের পেছন পেছন যায়। গাড়িতে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। নিশি আর চোখে বারবার রেহানের দিকে তাকাচ্ছে, গম্ভীর চেহারা নিয়ে এক মনে ড্রাইভ করছে। হঠাৎ করে রেহান নিশির দিকে তাকালো, মুহূর্তেই দুজনের চাউনি একসাথে মিলে গেল। নিশির হৃদয়টা কেঁপে উঠল। ঢোক গেলে নিশি সাথে সাথে বাইরের দিকে ফিরে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বুক চাপড়ে ধরতে ইচ্ছে করছে নিশির, কিন্তু পারছে না রেহানের জন্য। নিশির পাশে রেহান থাকলেই ও নিজের সব কিছু উলট পালট হয়ে যায়।
সেটা কি রেহান বুঝতে পারে নাকি বুঝতে চায় না। কিছুক্ষণ পরে গাড়ি পার্ক করে কোচিংয়ের সামনে গাড়ি থেকে বের হয়ে রেহান নিশিকে নিয়ে কোচিংয়ের ভেতরে ঢোকে। প্রায় অনেকক্ষণ পর নিশিকে ভর্তি করে কোচিং থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। কালকে থেকে নিশির কোচিংয়ের ক্লাস শুরু। সন্ধ্যা প্রায় হতে চলল। গাড়ি চলছে অন্যদিকে, বাড়ির রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে চলছে গাড়ি। নিশি ব্যাপারটা খেয়াল করে রেহানকে বলে, কোথায় যাচ্ছি আমরা? বাসার রাস্তা তো ওইদিকে। একটা গেট টুগেদারে যাচ্ছে। গেট টুগেদার? কিসের গেট টুগেদারে যাচ্ছি আমরা? আমার বিয়ে উপলক্ষে একটা গেট টুগেদার আয়োজন করেছে আমার বন্ধুরা। আমার না গেলে হয় না? আসলে আমি ওসব অনুষ্ঠানে যাইনি তো কোনো দিন, তাই আর কি। আমি না করেছিলাম ওদেরকে, কিন্তু ওরা রাজি হয়নি। ওরা তোমার সাথে দেখা করতে চায়। ও বেশি সময় থাকতে হবে না, জাস্ট 20 মিনিট। আচ্ছা। রেহান চাইলে নিশিকে নিয়ে গেট টুগেদার যেতে, কারণ ওখানে বেশিরভাগ ছেলেরা থাকবে। সাথে রেহানের কিছু বন্ধু আছে যাদের চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র। মেয়ে দেখলেই সব কিছুই ভুলে যায়। এর মাঝে রেহান জানতে পেরেছে রিফাতও আসবে এই গেট টুগেদারে। রিফাত এমন একটা মানুষ যার নজর সবসময় রেহানের জিনিসের উপর থাকতো, আর সেটা নিজের করার জন্য উঠে পড়ে লাগতো। যদি নিজের করতে না পারে তাহলে অন্যভাবে রেহানের জীবন থেকে সেই জিনিসটাকে সরাবে, যে করেই হোক। রিফাত আসবে গেট টুগেদারে, এটা জানার পর রেহান আরও নিশিকে সাথে করে নিয়ে যেতে চায়নি, কিন্তু বন্ধুদের রিকোয়েস্টে রেহান এক প্রকার বাধ্য হয়েই নিশিকে সাথে করে নিয়ে যাচ্ছে গেট টুগেদারে। গাড়ি থেমেছে বিশাল বড় এক রেস্তোরাঁর সামনে। রেহান গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়ে সাথে নিশি চারিদিকে অবাক চোখে তাকিয়ে দেখছে। এই প্রথম নিশি এমন জায়গাতে এসেছে, তাই সবকিছু একটু ঘুরে ফিরে দেখছে। চারিদিকে বাহারি ফুলে ভরা, ছোট ছোট নানা রঙের মরিচবাতি জ্বলেছে চারিদিকে। বলতে মনোমুগ্ধকর একটা পরিবেশ। রেহান নিশির থেকে অনেক দূরে চলে যাওয়ার পর বুঝতে পারে নিশি ওর থেকে অনেক দূরে। রেহান দীর্ঘ একটা শ্বাস টেনে নিশির কাছে গিয়ে নিশির হাতটা ধরে। নিশি অবাক হয়ে একবার রেহানের দিকে আরেকবার রেহানের ধরা হাতের দিকে তাকায়। ভালোই লাগছে নিশির। রেহানের পায়ে মিলেই চলতে, সাথে মুসকি হাসছে। রেহান নিশির দিকে তাকিয়ে বলে ওঠে, এভাবে হাসছো কেন? এমনি। এমনি কেউ হাসে? কারণ তো অবশ্যই আছে। না না, কোনো কারণ নেই। আচ্ছা, বুঝলাম। কিছুক্ষণ চুপ থেকে রেহান আবার বলে ওঠে, ভেতরে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে বলবে, কেমন? আচ্ছা। রেহানকে হলে ঢুকতে দেখেই ওর সব বন্ধুরা চিৎকার করে ওঠে, আরে দেখো দেখো, আমাদের মেইন গেস্ট চলে এসেছে। কিন্তু আমাদের ভাবি সাহেব কোথায়? ওনাকে আনিসনি শালা তুই? ঠিক এমন সময় রেহানের পেছন থেকে নিশি বের হয়ে আসে। নিশিকে দেখে রেহানের একেবারে ক্লোজ বন্ধু রাসেল বলে ওঠে, ওই তো আমাদের ভাবি সাহেব। যাক, তাহলে তুই সাথে করে আনলি ভাবি সাহেবকে। ভেবেছিলাম আমাদের রিকোয়েস্টটা রাখবি না, কিন্তু না, তুই প্রমাণ করে দিলি তুই আমাদের বন্ধু। আরেকজন বলে ওঠে, আর ঈশ্বর, আমাদের ভাবি সাহেবকে বসতে দে। নিশি নার্ভাস হয়ে রেহানের হাত শক্ত করে ধরে আছে। রেহান নিশিকে চোখের ইশারায় স্বাভাবিক থাকতে বলে। নিশির হাত ধরে রেহান একটা টেবিলে এনে বসায় নিশিকে। সবার সাথে নিশি পরিচিত হওয়ার পর নিশি কিছুটা স্বাভাবিক হয়। দূর থেকে একটা ছেলে এক ধ্যানে নিশির মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছে, হাতে মদের গ্লাস নিয়ে। কিছু একটা ভেবে চেয়ার থেকে উঠে এসে নিশির সামনে হাত বাড়িয়ে বলে, হাই, আমি রিফাত। আচমকা এভাবে মুখের সামনে হাত বাড়িয়ে দেয়াতে নিশি কিছুটা হকচকিয়ে যায়। অবাক চোখে নিশি একবার রেহানের দিকে আরেকবার রিফাতের দিকে তাকায়। রেহান বসা থেকে উঠে রিফাতের সাথে হাত মিলিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমার সাথে হাত মেলা? আমার বউয়ের সাথে হাত মেলানোর কোনো দরকার নেই। রিফাত বাঁকা হেসে বলে, আরে ভাই, হাতই তো মিলাতে চেয়েছি, অন্য কিছু তো মিলাতে চাইনি। এতে এতে এত হাইপার হওয়ার কি আছে? আর বিয়ে হতে না হতেই বউ পাগল হয়ে গেলে? পুরনটাকে ভুলে গেলে নাকি তুই? রিফাতের এমন লাগামহীন কথা শুনে রেহানের দাঁতের চোয়াল শক্ত হয়ে আসছে। রেহান কিছু বলতে যাবে তার আগে রাসেল পরিস্থিতি শান্ত করার জন্য বলে, আরে রিফাত, তুই শর্ত এখান থেকে, সব সময় কথার মাঝে চলে আসিস। ঠিক আছে, এখন আপাতত শুনলাম, কিন্তু রেহানের গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিন্তু কি? কিছু না, এনজয় কর, অল দ্য বেস্ট।
বলে রিফাত ওখান থেকে চলে যায়। রিফাত চলে যেতেই আয়ন বলে, রেহান দোস্ত ঠান্ডা হ, তুই তো জানিস ও এমনই, আর তোর উপরে ওর হিংসা কাজ করে, তা তো জানিস। হিংসা? কিসের হিংসা আমার উপরে ওর? আমি তো ওকে হিংসা করি না, তাহলে কেন আমাকে হিংসা করে? নিশি অবাক চোখে তাকিয়ে ওদের কথা শুনছে। বেচারি কিছুই বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝতে পারছে রিফাতের সাথে রেহানের কোনো সমস্যা আছে। কিন্তু পুরাণটা ভুলে গেলি মানে কি বলতে চাইছে রিফাত, এই কথাটা নিশিকে ভাবাচ্ছে। রাসেল বলে, রেহান, তোর সাথে আমার একটু কথা আছে, একটু ওইদিকে যাবি? রেহান নিশির দিকে তাকায়। রাসেল রেহানের চাহনি দেখে বলে, আরে আয়ন আছে তো নিশির সাথে। রেহান আর কিছু না বলে ওদিকটায় যায় রাসেলের সাথে। ওদিকটায় যেতেই রাসেল বলে ওঠে, কিরে রেহান, তোদের মাঝে সব ঠিক আছে? কি ঠিক থাকার কথা বলছিস? তোর আর নিশির কথা বলছি। দেখ ভাই, অতীতে যা হওয়ার হয়ে গেছে, এখন তোর সব কিছু নতুন করে শুরু করা দরকার। আমি জানি তুই হয়তো এখনও নিশিকে মেনে নিতে পারিসনি, কিন্তু মেয়েটার কি দোষ বলতো? ও তো তোর অতীতের বিষয় না জেনেই বিয়ে করেছে, তাই ওকে কষ্ট দিয়ে লাভ কি? সারা জীবন তো আর এভাবে কাটবে না। আমি একবার ঠকেছে ভালোবেসে বারবার ঠকতে পারবো না রাসেল। নিশি তোর স্ত্রী রেহান, গার্লফ্রেন্ড নয় যে ও তোকে ঠকাবে। একবার মেনে নে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি নিশ্চয় ওরকম মেয়ে নয় যে আমাকে ঠকাবে, কিন্তু তারপরেও কি রেহান, আমি দেখেছি রিয়া তোকে ছেড়ে যাওয়ার পরে কতটা কষ্ট পেয়েছিস তুই। আমি চাই না তুই আরও কষ্ট পাস। রেহান নিশির দিকে তাকাতেই দেখে নিশি নিজের জায়গাতে নেই। নিশি, নিশি কোথায়? নিশিকে দেখতে না পেয়ে যেন রেহান পাগল হয়ে যাচ্ছে। মনের কোণে একটা অজানা ভয় কাজ করছে। হঠাৎ করে মেয়েটা কোথায় গেল? এতক্ষণ তো এখানে বসেছিল, তাহলে গেল কোথায়? সারা হল খোঁজা হলো নিশিকে, কিন্তু নিশিকে কোথাও পেল না রেহান। মেয়েটা হঠাৎ কোথায় গেল রেহান বুঝতে পারছে না। অয়নের একটা ফোন আসাতে নিশিকে রেখে ক্ষণিকের জন্য একটু অন্য সাইডে গিয়েছিল, আর এসে দেখে নিশি নেই। রেহান রেগে রিফাতের কাছে গিয়ে রিফাতের কলার চেপে ধরে বলে, নিশি কোথায়? কি করেছিস ওর সাথে? আরে ভাই, আমি কি করব তোর বউর সাথে? আর আমার কলার ছাড়। রোহান, তোর সাহস হলো কি করে আমার কলার ধরার? আমার সাহসের কি দেখেছিস তুই? কিছু তো একটা করেছিস তুই নিশির সাথে, নাহলে হঠাৎ করে ও কোথায় গেল? কি প্রমাণের প্রেক্ষিতে তুই আমাকে এই কথা বলছিস? কারণ তুই সবসময় আমার ক্ষতি চেয়ে এসেছিস, আর এখনো সেটাই চাস, সেটা আমি খুব ভালো করে জানি। দেখ রোহান, আমি তোর বউয়ের সাথে কিছু করিনি, তুই আমার কলার ছাড়। রেহানকে বন্ধুরা এসে রিফাতের কাছ থেকে জোর করে নিয়ে আসে। রেহান, শান্ত হয় একটু, ভাবি হয়তো এখানে কোথাও আছে। এখানে কোথায় আছো? সারা হল খোঁজা হলো, কোথাও পেলাম না। হঠাৎ করে রেহানের কানে নিশির কণ্ঠ ভেসে আসে, আরে ভাই, তোরা তো চিৎকার করছিস কেন? একটু আস্তে কথা বল না। রেহানের ভুরু কুঁচকে আসে নিশির এমন কথা শুনে, কিন্তু নিশি কোথায়, কোথা থেকে কথা বলছে মেয়েটা? রেহান চিৎকার করে বলে ওঠে, নিশি, কোথায় তুমি? আমি এখানে। নিশির কণ্ঠ অনুসরণ করে রেহান নিশির কাছে এসে পৌঁছায়। রেহানের নাক ফুঁসে ইচ্ছে করছে নিশিকে তুলে একটা থাপ্পড় দিতে, কিন্তু আপাতত নিজের রাগটা কন্ট্রোল করে নিশির হাত শক্ত করে ধরে তুলে বলে, তুমি সোফার পিছনে কি করছো নিশি? লুকোচুরি খেলছিলাম আপনার সাথে। নিশি ঢুলতে ঢুলতে কথাটা বলল। রেহান ছোট ছোট চোখে নিশির দিকে তাকিয়ে বলে, হোয়াট লুকোচুরি? এই মেয়ে, তোমার কি লুকোচুরি খেলার বয়স আছে এখন? আর তুমি এভাবে ডুলছো কেন? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? নিশি ভ্যা করে কেঁদে উঠল। নিশির কান্না দেখে রেহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মেয়ের হঠাৎ হলোটা কি? এই, তুমি কান্না করছো কেন? আপনি আমাকে বকছেন কেন? আমি তো একটু লুকোচুরি খেলেছি আপনার সাথে, তা বলে আপনি আমাকে এভাবে বকবেন? রেহান নিশির দিকে একটু ঝুঁকে ঘ্রাণ নিতে একটা বিশ্রী গন্ধ রেহানের নাকে আসে। নিশির দুবাহু শক্ত করে ধরে সোজা করে দাঁড় করিয়ে বলে, কি খেয়েছো তুমি নিশি? কি খাবো? কিছু খাইনি তো। নিশির রাগিও না আমাকে, সত্য কথা বলো, কি খেয়েছো? ওইটা খেয়েছি। হাতের ইশারায় দেখায় নিশি। রেহান তাকিয়ে দেখে একটা গ্লাস আর পাশেই মদের বোতল। রেহান বড় বড় চোখে নিশির দিকে তাকিয়ে বলে, তুমি মদ খেয়েছো? নিশি হাসি হাসি মুখে বলে, জানেন, ওটা না খেতে খুব মজা ছিল। আমার আর একটু খেতে ইচ্ছে করছে, আর একটু খাই। না, একদম না। আর এটা বলো,
কে তোমাকে এটা খেতে দিয়েছে? কেউ দেয়নি, আমি নিজেই খেয়েছি। পানি খেতে ইচ্ছে হয়েছিল তাই খেয়ে ফেলেছি। ঠোঁট উল্টিয়ে বলে কথাটা। তুমি কি গাধা, যা সামনে পাবে তাই খেয়ে ফেলবে? এই, আপনি সবসময় আমাকে বকেন কেন বলুন তো? বকার বদলে তো একটু আদরও করতে পারেন নাকি? নিশির কথা শোনার সাথে রেহানের হাতের বাঁধন নিশির বাহু থেকে সরিয়ে নেয়। নিশি এই সুযোগে রেহানের কলার ধরে মুখের সামনে এসে বলে, আচ্ছা, আপনি এমন কেন বলুন তো? ঘরে এত সুন্দরী বউ থাকার পরেও আপনি কি করে দূরে দূরে থাকবেন? একটু বলবেন আমাকে? নিশির কথা শুনে রেহান কি বলবে কিছুই বুঝতে পারছে না। পাশে রেহানের বন্ধুরা মুখ টিপে হাসছে নিশির কাণ্ড দেখে। নিশি আবার বলা শুরু করে, আচ্ছা, আপনি কি কোনো বড় ধরনের ছ্যাঁকা খেয়েছেন, যে ছ্যাঁকা খেয়ে আপনি একেবারে ব্যাকা হয়ে গেছেন? রেহানের দাঁতে জল শক্ত করে আসছে, তারপরও নিজেকে সামলিয়ে বলে, নিশি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হচ্ছে? কিছু বেশি হচ্ছে না। আপনার মতো একটা ছ্যাঁকাখোর যে আমার কপালে ছিল আমি কোনো দিনও ভাবতে পারিনি। স্বপ্ন ছিল রোমান্টিক একটা বর পাবো, কিন্তু পেলাম একটা আস্ত ছ্যাঁকাখোর বর। রেহান নিশির হাত ধরিয়ে বলে, নিশি, বাড়ি চলো, অনেক হয়েছে তোমার নাটক। না, আমি যাব না। যাবে না? কেন যাবে না? আমি উড়ে উড়ে যাব। উড়ে উড়ে যাবে মানে? এই যে দেখুন, আমি উড়ছি। নিশি নিজের দু হাত মেলে পাখার মতো ঝাপটাতে শুরু করে। রাসেল রেহানের পাশে এসে বলে, ভাই, তোর বউ তো পুরাই মাতাল হয়ে গেছে। রেহান চোখ গরম করে রাসেলের দিকে তাকিয়ে বলে, যা কিছু হয়েছে শুধুমাত্র তোদের জন্য। ওকে যদি এখানে না নিয়ে আসতাম তাহলে এর কিছু হতো না। ভাই, এখন এসব বলে লাভ নাই, আগে তোর বউকে সামলা। রেহান নিশির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে। এই দিনও ছিল আমার কপালে। রেহান নিশির হাত ধরে বলে, নিশি, চলো। না, আমি হেঁটে যাব না, তাহলে? উড়ে উড়ে যাব। নিশি, তুমি তো গুড গার্ল। গুড গার্লরা কি এমন করে? আর মানুষরা কি পাখির মতো উঠতে পারে? তুমি বলো। কেন পারে না? ইনোসেন্ট ফেস নিয়ে বলে কথাটা। রেহান কি করবে এই মেয়েকে নিয়ে কিচ্ছু বুঝতে পারছে না। রাসেল রেহানের অসহায় মুখটার দিকে তাকিয়ে বলে, রেহান, উত্তর দে। রেহান রাসেলের দিকে তেড়ে আসতে নিলে রাসেল রেহানকে হাত দিয়ে থামিয়ে বলে, ভাই, আগে নিজের বউকে সামলা, পরে আমাকে দেখে নিবি। রেহান নিশির দিকে তাকিয়ে বলে, নিশি, তুমি উড়ে উড়ে যাবে তাই তো? হুম। উঠতে হলে তো তোমাকে আকাশের নিচে যেতে হবে, তাই না? তাই আমরা নিচে যাই, তখন তুমি উঠতে পারবে। সত্যি? একদম। পাখিরা তো খোলা আকাশে উড়ে, তাই না? তাই তো। ঠিক আছে, চলুন তাহলে আমরা আকাশের নিচে যাই। রেহান নিশির হাত ধরে রেস্টুরেন্টের বাইরে নিয়ে আসে। রেহান বের হতে রিফাত দাঁতে দাঁত চেপে বলে, আমার কলার ধরে কাজটা ঠিক করিস নি রোহান তুই। এর শোধ আমি তুলব রোহান। রেহান নিশিকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করা শুরু করে। নিশি নাক ফুলিয়ে বলে ওঠে, এই, আপনি আমাকে মিথ্যে বললেন কেন? আকাশের নিচে আসার পর উঠতে পারলাম না কেন? রেহান কোনো কথা বলছে না, চুপচাপ এক মনে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। এই মেয়ের সাথে রেহান যদি কথা বলে তাহলে আজকে পাগল হয়ে যাবে। নিশি নিজের মতো বিড়বিড় করছে আর রেহান ব্রুকুসকে রেখেছে। গাড়ি এসে থামে রহমান ভিলাতে। রেহান গাড়ি থেকে বের হয়ে নিশিকে পাজা করে তুলে নিয়ে বাড়িতে ঢোকে। রাহি এসে সদর দরজা খুলে দিতে রেহান বলে, এক গ্লাস লেবুর পানি নিয়ে আমার রুমে আয় তাড়াতাড়ি। কি হয়েছে নিশু আপু? তোকে এত কথা বলতে কে বলেছে? যা বলছি তাড়াতাড়ি কর। কথাটা বলে রেহান নিশিকে নিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিজের ঘরে নিয়ে এসে বিছানাতে নিশিকে বসিয়ে সরে আসতে নেবে। সাথে সাথে রেহানের কলার ধরে ফেলে নিশি। রেহানের অবাক চোখে নিশির দিকে তাকায়। নিশি করুণ চোখে রেহানের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আপনি এমন করছেন কেন আমার সাথে? কেন আমাকে ইগনোর করেন? আমি জানতে চাই, কেন আমাকে মেনে নিতে পারছেন না আপনি? আমি জানতে চাই, আপনার লাইফে কি কোনো মেয়ে আছে যার জন্য আপনি আমাকে মেনে নিতে পারছেন না? ওই রিফাত নামের ছেলেটা কি বলো? পুরাণটাকে ভুলে গেছেন? এর মানে আমাকে একটু বুঝিয়ে বলবেন আপনি আমাকে? রেহান কিছু বলতে যাবে, সাথে রাহি দরজায় নক করে। রেহান নিশির হাত থেকে নিজের কলারটা ছাড়িয়ে রাহির কাছ থেকে লেবুর শরবতটা নিয়ে আসে। এসে নিশিকে বলে, শরবতটা খেয়ে নাও নিশি। নিশি পা দুলিয়ে বলে, খাবো না। খেতে হবে। খাবো না বললাম তো। খাবে না মানে? খেতে হবে তোমাকে।
রেহান নিশির মুখ বা হাত দিয়ে চেপে ধরে জোর করে শরবতটা খাইয়ে দেয়। শরবতটা খাওয়ার পরে নিশির নাক মুখ কুঁচকে বলে, কি বিশ্রী খেতে, এত টক কেন খেতে এটা? কি খাওয়ালেন আমাকে আপনি? একটু পর বুঝতে পারবে কি খাওয়ালাম। এই আপনি? নিশি দাঁড়াতেই রেহানের উপর ঢলে পড়ে। নিশি, কি হলো তোমার? সাথে সাথে গড় গড় করে বমি করে দেয় রেহানের শরীরের ওপর। রেহান নাক কুচকে নেয়, কি বিশ্রী গন্ধ। নিশি রেহানের কাছ থেকে সরে এসে বা হাতের পাতা উল্টো করে মুখটা মুছে নেয়। নিশির বমি করা দেখে রেহান মুখ চেপে ধরে নিশিকে রেখে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। দিনের আলো নিশির চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। পিট চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে ও। চারিদিকে ভালো করে দেখে বুঝতে পারে নিজের ঘরে শুয়ে আছে, কিন্তু ও তো গেট টুগেদারে ছিল, এখানে আসলো কি করে? নিশি চোখ বড় বড় করে তাকিয়ে কিছু একটা ভেবে তাড়াতাড়ি উঠে বসে। উঠে বসতেই মাথা ব্যথা অনুভব করে। সাথে সাথে নিশি মাথাটা চেপে ধরে। মাথা এত ব্যথা করছে কেন নিশি ঠিক বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে গতকাল রাতে নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটেছে। কিন্তু সেটা কি? ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসে, তার মানে রেহান শাওয়ার নিচ্ছে। নিশি এবার নিজের দিকে তাকাতেই চোখের মনি আরও বড় হয়ে যায়। নিশি গত রাতে যে কাপড় পরেছিল এই কাপড়ে না, বরং অন্য কাপড় ওর গায়ে। তার মানে কি রেহান ওয়াশরুমের দরজা খুলে বের হতেই নিশি চকিতে রেহানের দিকে গোল গোল চোখে তাকায়। ট্রাউজার পরে বের হয়েছে রেহান, গলাতে সাদা তাওয়ালটা ঝুলিয়েছে আর তার সাহায্যে ভেজা চুলগুলো মোছে। রেহানকে দেখে নিশি শুকনো একটা ঢোক গেলে রেহান নিশির দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং। অবশেষে ম্যাডামের ঘুম ভাঙলো তাহলে? রেহানের কথা শুনে সাথে সাথে নিশির হেসকি উঠে যায়। রেহান নিশির হেসকি ওঠা দেখে টেবিল থেকে এনে পানির গ্লাস এগিয়ে দেয়। নিশি এক নিমিষে পুরো গ্লাসের পানিটা শেষ করে। ঠিক আছে তুমি? নিশি মাথা নাড়িয়ে বোঝায় ও ঠিক আছে, কিন্তু ভেতরে নিশি একদমই ঠিক নেই। নিশি হাঁসফাঁস করছে কালকে রাতে কি হয়েছে জানার জন্য, কিন্তু লজ্জায় বলতে পারছে না রেহানকে গেছো। একে তো নিজের গায়ে জামা পাল্টানো, তার উপর রাতে কি হয়েছে তার কিছুই মনে করতে পারছে না। রেহান আয়নার ভেতর দিয়ে নিশিকে পর্যবেক্ষণ করছে, হাত কসলাচ্ছে। ঠোঁট দুটো চেপে ধরে আছে নিশি, কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তাই রেহানি নিশির সামনে এগিয়ে এসে বলে, কিছু বলবে? নিশি থতমত খেয়ে যায়। রেহানের দিকে আড়ষ্ট চোখে তাকিয়ে বলে, না মানে আসলে আসলে কি বলো? নিশি ঢোক গিলে অসহায় চেহারায় বলে, আসলে কালকে রাতে কি হয়েছিল? রেহানের মাথায় দুষ্ট বুদ্ধি এসে হানা দেয়, বাঁকা হেসে বলে, এমা, তোমার কিছু মনে নেই রাতে কি হয়েছিল? কি হয়েছিল? রেহান লজ্জা পাওয়ার ভান ধরে বলে, যা, আমার বলতে লজ্জা করছে। নিশি কি বলবে কিছুই বুঝতে পারছে না। রাতে কি এমন হয়েছিল যে রেহানের লজ্জা লাগছে বলতে? নিশি এক লাফে বেড থেকে নেমে দাঁড়িয়ে বলে, বলুন না কি হয়েছিল রাতে। আর আমি তো গেট টুগেদারে ছিলাম, আর বাড়িতেই বা কখন আসলাম? আর আমার কাপড় চেঞ্জ কে করলো? রেহান আলমারির কাছে গিয়ে শার্ট বের করতে করতে বলে, তোমার কি সত্যি কিছু মনে নেই? মনে থাকলে কি আর আমি আপনাকে জিজ্ঞেস করতাম? আমি এটা তোমার কাছ থেকে আশা করে নিই নিশি। ভেবেছিলাম তুমি গতকাল রাতটা নিজের মনের মনিকোঠে বন্দি করে রাখবে, কিন্তু তুমি। শার্ট পরতে পরতে বলে, মানে কি এমন হয়েছিল যে মনের মণিঘরে বন্দি করে রাখতে হবে? রেহান খুব কষ্টে নিজের হাসি আটকে রেখেছে। নিশির মুখটা যে দেখার মতো হয়েছে না। নিশি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রেহানের দিকে, রেহানের উত্তর শোনার জন্য। তোমার কাছে আমি এটা আশা করে নিই নিশি। বলেই হনহনিয়ে ঘর থেকে বের হয়ে যায় রেহান। নিশি বোকার মতো রেহানের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আরে কি হয়েছে সেটা তো বলেছেন। রেহান ঘর থেকে বের হতেই হা হা করে হেসে ওঠে। রেহানের ইচ্ছে ছিল আরও একটু নিশিকে জ্বালাতে, কিন্তু এই হাসির জন্য রেহান পারল না নিশিকে জ্বালাতে। বুক ফেটে যাচ্ছিল হাসি আটকে রাখতে, তাই কোনো মতে হাসি আটকে রেখেছিল এতক্ষণ। রেহান হাসি হাসি মুখ নিয়ে ডাইনিং টেবিলে বসে। রেহানা বেগম রেহানের হাসি মুখখানা দেখে বলে, কি হয়েছে আমার ছেলেটার? সকাল সকাল এত খুশি কেন? কিছু হয়নি মা, এমনি হাসছে। রেহানা বেগম আর কিছু বলে না, ছেলে হাসি খুশি আছে এটাই অনেক। রেহান রাহির দিকে ফিরে বলে, রাহি, নিশির কাছে যা তো, এটা ওর হয়তো তোকে দরকার পড়তে পারে। রাহি রেহানের দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রেহানের ঘরে আসে।
এসে দেখে নিশি তব্দ হয়ে বসে আছে বিছানায় আর কিছু একটা মনে করার চেষ্টা করছে চোখ বন্ধ করে। রাহি নিশির পাশে এসে বসে বলে, কি হয়েছে নিশু আপু? রাতের নেশা এখনো কাটেনি? রাহির কণ্ঠ শুনে নিশি চমকে রাহির দিকে তাকিয়ে বলে, মানে কাল রাতে তুমি যা করেছিলে। কি করেছি আমি, বলো না প্লিজ। রেহানকে অনেক জিজ্ঞাসা করেছি কিন্তু উনি কিছুই বলেননি, না বলে চলে গেছে। কালকে তুমি হয়তো গেট টুগেদারে গিয়ে মদ খেয়ে ফেলেছিলে। কি? হ্যাঁ, ভাইয়া তোমাকে কোলে করে নিয়ে বাড়িতে আসে, তারপর তোমাকে লেবুর শরবত খাওয়ানো হয়। শরবতটা খাওয়ার পর তুমি যা করলে। কি করলাম? তুমি ভাইয়ার শরীরে বমি করে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছিলে ভাইয়ার। ভাইয়ার তো অবস্থা খারাপ হয়ে গেছে তোমার বমি দেখে। ভাইয়া কোনো মতে নিজেকে ঠিক রেখেছে তোমার বমি দেখে। ভাইয়ার একটাই সমস্যা, কারোর বমি দেখলে উল্টা ভাইয়া নিজেই বমি করা শুরু করে দেয়। কি বলছো কি তুমি রাহি? হুম। নিশি ঢোক গিলে অসহায় চেহারায় বলে, আচ্ছা, আমার ড্রেস চেঞ্জ করলো কে? আমি করেছি, তুমি তো বমি করেই অজ্ঞান। ও আচ্ছা, তার মানে তোমার ভাইয়া আমার ড্রেস চেঞ্জ করেনি, তাই তো? না না, ভাইয়া তোমার এমন অবস্থা দেখে ঘর থেকে পালিয়েছে। আমি আর কাজের লোক মিলে এসব করলাম। নিশি অপরাধী মুখ করে রাহির হাত ধরে বলে, সরি রাহি, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো। আরে না, এর জন্য সরি বলতে হবে না তোমাকে নিশু আপু। এখন যাও, চট করে ফ্রেশ হয়ে নিচে এসো, সবাই ওয়েট করছে তোমার জন্য। নিশি ফ্রেশ হতে চলে যায় আর রাহি নিচে চলে যায়। প্রায় 20 মিনিট পর নিশি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রেহানকে দেখে চমকে যায়। আতশোয়া হয়ে পায়ের উপর পা তুলে ফোন টিপছে। নিশি রেহানের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে লোকটা কিভাবে নিশিকে গোল খাওয়ালো ভাবা যায়। কি সাংঘাতিক এই লোক। নিশি তো বেচারি আকাশ কুসুম কত কিছুই ভেবে ফেলেছিল। ছি। নিশি রেহানের সামনে দাঁড়িয়ে বলে, আপনি আমার সাথে এমন করলেন কেন? কি করলাম আমি আবার? ফোনের দিকে তাকিয়ে বলে কথাটা। মানে আপনি এখন না জানার ভান ধরছেন? ফ্রেশ হয়ে এসেছো, এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও। তোমাকে কোচিংয়ে দিয়ে আমি অফিস যাব, তাই যা করবে তাড়াতাড়ি করো। 8 ঘন্টা তোমার হাতে সময় আছে। রেহানের কথায় নিশির টনক নড়ল। এত কিছুর মাঝে মাথা থেকে কোচিংয়ে যাওয়ার কথাটা ভুলেই গিয়েছিল। তাই আর কথা না বাড়িয়ে নিচে চলে যায় নিশি। কোচিং শেষে নিশি কোচিংয়ের বাইরে দাঁড়িয়ে আছে। এখন নিশির উদ্দেশ্য রেহানকে কল করে জেনে নেওয়া রেহান কি আসবে নিশিকে নিতে নাকি একাই বাড়ি ফিরে যাবে। নিশি রেহানকে 2বার কল দেওয়ার পর রেহান কল ধরে। হ্যালো, হ্যাঁ বলো। আপনি কি আসবেন আমাকে নিতে? না, আমার কিছু কাজ আছে অফিসে। তুমি ড্রাইভারকে ফোন করে জায়গার নামটা বলো, ড্রাইভার এসে তোমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, মাতব্বরি করে একা একা রওনা দিবে না। ড্রাইভার গাড়ি নিয়ে আসার পর গাড়ি করে বাড়ি যাবে, বোঝা গেল? আচ্ছা তাহলে রাখি। রেহান ফোন রাখতে যাবে এমন সময় ফোনের ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। আরে ভাবি, আপনি এখানে? নিশিও হেসে পাশের মানুষটিকে জবাব দেয়। আমি। রেহান নিশিকে কিছু বলতে যাবে, তার আগে নিশি কলটা কেটে দেয়। রেহানের বুঝতে বাকি রইল না এখন নিশির পাশে কে আছে। রেহান 7 পাশ কিছু না ভেবেই অফিস থেকে বের হয়ে যায়। উদ্দেশ্য এখন একটাই, তাড়াতাড়ি নিশির কাছে পৌঁছাতে হবে। রিফাত আর নিশি পাশাপাশি বসে আছে, কিন্তু কারো মুখেই কোনো কথা নেই। রিফাতই নীরবতা ভেঙে বলা শুরু করে। তো কি অবস্থা তোমার? নিশির চকিতে রিফাতের দিকে তাকিয়ে বলে, ভালো ভাইয়া। আর আপনি কি আমাকে কিছু বলতে চান? রিফাত বাঁকা হেসে, খুব স্মার্ট তো তুমি, কিভাবে বুঝে গেলে আমি কিছু বলতে চাই? আমার মনে হলো আপনি আমাকে কিছু বলতে চান, তাই বললাম। বলতে তো অনেক কিছুই চাই, বাট তুমি কোনটা শুনতে চাও? আপনি কি বলবেন সেটা তো আর আমি জানি না, তাই আপনি যেটা বলবেন সেটাই আমি শুনবো। ওকে, তাহলে তোমার বরের আগের জীবন সম্পর্কে কিছু বলি, আমি যেগুলো তুমি জানো না। নিশি ভ্রু কুঁচকে রিফাতের দিকে তাকিয়ে বলে, কি? জানি না আমি। আসলে তোমার বর না গভীর চালের মাছ, বুঝলে? মানে? বোকা মেয়ে। আমি জানি তোমার আর রেহানের মাঝে কিছুই হয়নি, যেটা সাধারণ স্বামী স্ত্রীর মাঝে হয়ে থাকে।
আপনি ঠিক কি বলতে চাইছেন সেটা স্পষ্টভাবে বলুন। এমন হেয়ালিভাবে বললে বুঝবো কি করে? আসলে তোমার স্বামীর জীবনে একজন নারী ছিল যাকে তোমার স্বামী ভীষণ ভালোবাসতো, কিন্তু নারীটা তাকে ঠকিয়ে অন্যজনের কাছে চলে যায়। সেই নারীটার নাম কি রিয়া? তুমি রিয়ার নাম জানো কি করে? নিশি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, উনি একবার ঘুমের ঘরে নামটা বলেছিলেন। ও, তার জন্যই তুমি অবাক হওনি আমার কথাটা শুনে? হুম। ও, আসলে রিয়া খুব লোভী একটা মেয়ে ছিল। রেহানকে ভালোবাসতো শুধু ওর টাকার জন্য। যখনই দেখলো রেহানের থেকে বড়লোক একটা ছেলে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তখনই রেহানকে ছেড়ে চলে যায়। এরপর রেহান ডিপ্রেশনে চলে গিয়েছিল। ওকে ওর বন্ধুরা খুবই কষ্টে ডিপ্রেশন থেকে বের করে। আমি ওর বন্ধু, কিন্তু আমাদের সম্পর্কটা দা আর কুমড়ার মতো। কিন্তু আমি চাই রেহান ভালো থাকুক, সুখে থাকুক। রিহানের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি ওই দিন, কিন্তু ও সেটা প্রকাশ করতে চাইছে না। তাই তোমাকেই কিছু একটা করতে হবে যাতে রিহান নিজের মুখে স্বীকার করে ও তোমাকে ভালোবাসে। একবার ভালোবেসে ও ঠকে গেছে ওর ধারণা, আবার ও কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসলে ও হয়তো আবার ঠকে যাবে। আপনি কি করে বুঝলেন যে উনি আমাকে ভালোবাসে? একটা ছেলে আর একটা ছেলেকে দেখলেই বুঝতে পারে তার মনে কি চলছে। নিশি কি বলবে ঠিক বুঝতে পারছে না, তাই চুপচাপ বসে আছে। রেহান কি সত্যি ওকে ভালোবাসে নাকি শুধুমাত্র মোহ? ইদানিং রেহান নামক মানুষটিকে ওর কাছে গোলক ধাঁধা ছাড়া আর কিছুই লাগে না। রিফাত কিছুক্ষণ চুপ থেকে বলে, নিশি, আমি এখন যাই কেমন? আমার সাথে তোমাকে দেখলে তোমার স্বামী আবার আমার কলার ধরতে আসবে। আমার আবার সম্মানের গুরুত্বটা একটু বেশি। তোমার স্বামী যদি এই মানুষ ভরা রাস্তায় আমার কলার ধরে তাহলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আমি বরং এখন আসি। আর আমার সাথে যে তোমার দেখা হয়েছে এটা কিন্তু রেহানকে বলবে না, কেমন? আচ্ছা, কিন্তু আপনি এভাবে পালাচ্ছেন কেন? ও তুমি বুঝবে না, আমি আমার মান নিয়ে পালাতে পারলেই বাঁচি। নিশি ভ্রুকুসকে রিফাতের দিকে তাকিয়ে রিফাতের বলা কথাগুলো শুনছিল, কিন্তু এই কথাগুলোর মানে ঠিক ও বুঝতে পারল না। আচমকায় নিশির সামনে কেউ এসে দাঁড়ায়। নিশি লোকটিকে দেখা মাত্রই ধরফড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এ কি রেহান, আপনি এখানে? এবার নিশি বুঝতে পারল রিফাত কেন এভাবে পালিয়ে গেল। রিহান গম্ভীর সুরে বলে, কেন? আমি কি এখানে আসতে পারি না? না, আসতেই পারেন, কিন্তু আপনি যে বললেন আপনি ব্যস্ত তাই আমাকে নিতে আসবেন না। তোমার সাথে এতক্ষণ কে ছিল? নিশি ভরকে যায় রিহানের কথায়, ঢোক গিলে বলে, কেউ ছিল না তো। রিহান মুখশ্রী শক্ত করে বলে, সত্যি কেউ ছিল না নাকি আমার থেকে কিছু লুকাচ্ছ? আজব, আপনার কাছ থেকে কেন কিছু লুকাবো? আর লুকালেই বা কি, আমি তো আর আপনার কেউ হই না। রেহানের মস্তিষ্ক জ্বলে ওঠে নিশির বলা কথা শুনে। নাকের পাটা ফুলিয়ে উচ্চস্বরে বলে ওঠে, কেউ হয় না আমি তোমার? কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। আস্তে, এভাবে চিৎকার করবেন না। এটা আপনার বেডরুম না যে 4 দেওয়ালের মাঝে আপনার চিৎকার সীমাবদ্ধ থাকবে, তাই প্লিজ সিন ক্রিয়েট করবেন না। কথাটা বলেই নিশি গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসে। কিচ্ছু ভালো লাগছে না নিশির, কেন জানি নিজেকে খুব অসহায় অসহায় লাগছে। গাড়ির সিটে হেনা দিয়ে চোখ বন্ধ করে নিশি। রিহানও গিয়ে গাড়িতে উঠে বসে নিশির মায়াভরা মুখশ্রীর দিকে এক পলক তাকিয়ে গাড়ি ড্রাইভ করা শুরু করে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে নিশি বলে ওঠে, আপনার ভালোবাসার মানুষটির নাম কি রেহান? স্টিয়ারিং রিহানের হাত জোড়ে কেঁপে উঠল নিশির কথা শুনে। হঠাৎ নিশি এই প্রশ্ন করাতে রিহান কিছুটা ঘাবড়ে যায়। পরক্ষণে নিজেকে স্বাভাবিক রেখে নিশির দিকে তাকিয়ে বলে, মানে? কিছু না। রেহানও কথা বাড়ালো না, তবে এটা বুঝতে পারছে নিশির কিছু একটা তো হয়েছে, সেটা রিফাতের দ্বারা। কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছে না। গাড়ি থামে রহমান ভিলার সামনে। নিশি রেহানের দিকে এক পলক তাকিয়ে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। নিশি যাওয়ার দিকে রেহান বলে, কিছু তো একটা হয়েছে যার উত্তর ওই রিফাত দিতে পারবে। আমি স্পষ্ট ওর কণ্ঠে শুনেছি ফোনে। রিহান ফোন হাতে নিয়ে রিফাতকে কল করে। সাথে সাথে কল রিসিভ করে রিফাত বলে, হঠাৎ আমাকে স্মরণ করলি যে, কাহিনী কি? তুই নিশির সাথে দেখা করেছিস? হঠাৎ এই প্রশ্ন? যা বলছি তার উত্তর দে রিফাত।
করেছি তো। কি বলেছিস তুই ওকে? কিচ্ছু না। তুই কি আমার অতীত নিয়ে কিছু বলেছিস ওকে? রিফাত শব্দ করে হেসে বলে। হতেও পারে, আবার নাও হতে পারে। তার মানে তুই আমার অতীতের কথা ওকে বলেছিস, তাই তো? অল্প কিছুটা বলেছি। অল্প কিছু মানে? মানে একটু বলেছি। রেহান দাঁতে দাঁত চেপে বলে। কাজটা ভালো করিস না তুই রিফাত। যে কাজটা একদিন তুই করতি, এই কাজটা আমি আরও আগে করে দিলাম। সিম্পল। এতে এতে এত রাগ করার কি আছে? আর আমি এখন রাখি, আমার মিটিং আছে। ঠাস করে লাইনটা কেটে দিল রিফাত। রেহানের এখন একটাই চিন্তা, রিফাত কি ওই কথাটাও নিশিকে বলে দিয়েছে? যদি বলে থাকে তাহলে নিশি কী রকম রিয়্যাক্ট করেছে ভেবে কুল পাচ্ছে না রিহান। না, এত ভেবে লাভ নেই। এ বিষয়ে নিশির সাথে কথা বলা দরকার। ও কতটুক জেনেছে আমার অতীত সম্পর্কে তা আমার জানতে হবে। রেহান গাড়ি বাড়ির ভেতরে ঢোকাতে যাবে তখনই কল আসে অফিস থেকে। রেহান কলটা ধরার সাথে সাথে তড়িৎ গতিতে ফোনের ওপাশের লোকটা বলে ওঠে। স্যার, কোথায় আপনি? তাড়াতাড়ি অফিসে আসুন, ক্লায়েন্টরা রেগে যাচ্ছে মিটিং লেট হচ্ছে বলে। রেহান কপাল চেপে ধরে। নিশিকে নিয়ে এতটাই মগ্ন ছিল যে অফিসের ব্যাপারটা ভুলেই গেছে। তুমি ওনাদের 10 মিনিট অপেক্ষা করতে বলো, আমি আসছি। জি স্যার। রেহান গাড়ি স্টার্ট করে বলে। বউকে নয় পরে সামলাবো, আগে অফিস সামলে নেই। বউ ধরে পালিয়ে যাচ্ছে না, কিন্তু অফিস না গেলে বড় লস হয়ে যাবে কোম্পানির। ঘড়ির কাঁটায় রাত 10টা বাজতে চলল। নিশি সেই যে দুপুরবেলা ঘরে ঢুকেছে, এখনও ঘর থেকে বের হওয়ার নামই নেই। নিশিকে অনেকবার রাহি আর রেহালা বেগম ডেকেছে, কিন্তু নিশি একটা কথা বলেছে, ওর কিছু ভালো লাগছে না, ও একা থাকতে চায়। রাহি নিশির এই ব্যবহারের জন্য অনেকবার রেহানকেও ফোন দিয়েছে কি হয়েছে নিশির হঠাৎ করে, কিন্তু রেহানের ফোন বন্ধ। তাই রাহি আর রেহালা বেগম বাধ্য হয়ে আর কিছু বলেনি নিশিকে। নিশির ঘরে এক কোণে বসে আছে, সারা ঘর অন্ধকার করে। আলোটা নিশির চোখে বড্ড জ্বালা করছে, তাই বন্ধ করে রেখেছে ঘরের সব লাইট। তবে চাঁদের আলো জানলা দিয়ে এসে ঘর আলোকিত করে রেখেছে। নিশি চোখ বন্ধ করে মাথাটা দেয়ালে হেলান দিয়ে রেখেছে। চোখের কোণে নোনা জল জমে আছে। আজকে নিশি নিজের মনেকে শক্ত করে রেখেছে। রেহানের কাছ থেকে ওর সব অতীত যে করে হোক জেনেই ছাড়বে। এভাবে তো আর সারা জীবন থাকা যায় না। নিশি চাইলেই আজকে রিহানা বেগম বা রাহির কাছ থেকে রিহানের অতীত সম্পর্কে জানতে চাইতো, কিন্তু ও চায় রেহানের মুখ থেকে শুনতে রেহানের অতীতের কথা। রাত 11টায় রেহান বাড়িতে আসে। গলার টাইটা লুজ করতে করতে ড্রয়িং রুমের সোফায় বসে। রাহিকে ডাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য। রাহিও বাধ্য মেয়ের মতো এক গ্লাস পানি ভাইয়ের দিকে এগিয়ে দেয়। রেহান পানি খাওয়ার পরেই রাহি বলে ওঠে, তোমার ফোন কোথায় ভাইয়া? কেন? কতগুলো ফোন দিয়েছি তোমাকে জানো, কিন্তু তোমার ফোন বারবার বন্ধ এসেছে। মিটিংয়ের আগে ফোন বন্ধ করেছিলাম, পরে আর খোলা হয়নি। কেন ফোন করেছিলে? নিশু আপুর সাথে কি তোমার কোনো সমস্যা হয়েছে? রিহান অবাক চোখে রাহির দিকে তাকিয়ে বলে, মানে নিশু আপু কোচিং থেকে আসার পর এই যে ঘরে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। দুপুর পেরিয়ে রাত হয়ে গেল, নিশু আপু খাওয়া দাওয়া কিছুই করলো না। রেহান আর কিছু না বলে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। রাহিও রেহানের সাথে যেতে চাইলে কিন্তু কিছু একটা ভেবে আর গেল না। দরজাটা হালকা খোলা ছিল। রেহান ধাক্কা দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ দরজাটা খুলে গেল, কিন্তু সারা ঘর অন্ধকার দেখে রেহান কিছুটা ভড়কে যায়। লাইটটা অন করতেই চোখ যায় নিশির দিকে। ফ্লোরে বসে মাথাটা নিচু করে বসে আছে। লাইট অন হওয়ার সাথে সাথে নিশি মুখ তুলে রেহানের দিকে তাকায়। নিশিকে দেখে রেহান হতভম্ব হয়ে যায়। চোখ ফুলে গেছে, নাকটা লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে কান্না করেছে। রেহান সাথে সাথে নিশির কাছে এসে নিশির দুবাহু ধরে জোর করে ওঠালো। কি হচ্ছে নিশি? নিশির নাকের পাটা ফুলে আসে, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে রেহানের দিকে। দাঁতে দাঁত চেপে রেহানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে পড়ে। আমার কিছু হয়নি, হয়েছে আপনার, আর সেই সব কিছুর উত্তর আমার আজকেই চাই। নিশির খুব ক্লান্ত লাগছে কথাগুলো বলতে, কিন্তু তারপরও নিজেকে শক্ত রাখছে। আজকে রেহানকে সব কিছুর উত্তর দিতে হবেই নিশির কাছে। রেহান অবাক চোখে নিশির দিকে তাকিয়ে বলে, আমি কি বলবো? নিশি এবার রেহানের কলার ধরে বলে, আপনি বলবেন আপনার অতীত সম্পর্কে।
আপনি যে কোনো একটা জীবন বেছে নিন, হয় অতীত না হয় বর্তমান। দু নৌকায় পা দিয়ে চলা যায় না মিস্টার রেহান রহমান। নিশি, শান্ত হও তুমি। না, আমি শান্ত হতে পারছি না। এভাবে কারো জীবন চলতে পারে না। কেন আপনি বুঝতে চাইছেন না? কেন কেন? নিশি ক্লান্ত হয়ে রেহানের বুকে ঢলে পড়ে বলা শুরু করে। আমি জানতে চাই আপনার অতীত সম্পর্কে, যার জন্য আপনি আমাকে মেনে নিতে পারছেন না। কে রেয়া? কি তার পরিচয়? আমি জানতে চাই। আপনার সাথে কি তার এখনো সম্পর্ক আছে নাকি? নিশি আর কিছু বলতে পারল না, তার আগে রেহান বলে ওঠে, রিয়া আমার অতীত, তুমি আমার বর্তমান। মিথ্যে কথা বলছেন আপনি। আপনি এখনও ওই রিয়াকে ভালোবাসেন। যদি রিয়াকে ভালো না বাসতেন তাহলে আমাকে মেনে নিতেন, কিন্তু আপনি। তুমি আমার অতীত সম্পর্কে জানতে চাও, তাই তো? হুম। ঠিক আছে, তাহলে শোনো। রেহান নিশিকে এক গ্লাস পানি খাইয়ে দিয়ে নিশিকে নিয়ে বিছানায় বসে। নিশির হাত দুটো নিজের দু হাতে নিয়ে বলা শুরু করে। রিয়া আমার প্রথম ভালোবাসা আর প্রথম স্ত্রী ছিল। নিশি ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকিয়ে বলে, কি আপনার সাথে রিয়ার বিয়ে হয়েছিল? রিয়া ছিল আমার ভার্সিটির জুনিয়র। ওকে দেখে ভালো লেগে গিয়েছিল আমার। তারপর প্রেম শুরু। তারপর আমরা রেজিস্টার করে বিয়ে করি, কাউকে না জানে। আমার কয়েকজন বন্ধু জানতো আমাদের দুজনের বিয়ের কথা। আমি চেয়েছিলাম আমার একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, যেখানে কোনো গুনাহ থাকবে না, থাকবে শুধুই পবিত্রতা। আমরা প্রায় 2.5 বছর স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে আবদ্ধ ছিলাম। দিনগুলো খুব সুন্দরভাবেই কাটছিল। আমাদের দুজনে হাসি খুশি ভালোবাসাতে ভরপুর ছিল আমাদের জীবন। কিন্তু হঠাৎ একদিন রিয়া এসে আমাকে জানায় ওর বাবা মা ওর বিয়ে ঠিক করেছে অনেক বড় লোকের এক ছেলের সাথে, আর ওই ছেলেকে বিয়ে করতে চায় আমাকে ডিভোর্স দিয়ে। বিশ্বাস করো, ওই দিন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। যে মেয়েটা বলেছিল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, সেই মেয়ে এসে আমার কাছে ডিভোর্স চাইছে। কিন্তু আমি ডিভোর্স দিতে রাজি হইনি। এতে রিয়া যেন হিংস্র হয়ে পড়ে। আমি যেন ওকে ডিভোর্স দিই। আমি যদি ওকে ডিভোর্স না দিই তাহলে নিজের জীবন শেষ করে দেবে আর আমাকে ফাঁসিয়ে দিয়ে যাবে। আমাকে ফাঁসিয়ে দিবে, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ভালোবাসার মানুষটির মরণ আমি নিজের চোখে দেখতে পারবো না। তাই আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। ও আমার কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর কি যে খুশি হয়েছিল তা বলার বাইরে। তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি ও ছিল আমার কাছে মনে হলো। আর আমাদের গোপন বিয়েটা গোপনে রয়ে গেল সমাজের কাছে। কথাগুলো বলার সাথে সাথে রেহানের দু চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিশি রেহানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, প্লিজ আপনি কান্না করবেন না এভাবে। রেহান নিজকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে আবার বলে ওঠেন, কেন এমন করলো রিয়া আমার সাথে? ওকে আমি নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়ে চলে গেল। তার জন্য আমি আমার জীবনে কাউকে আনতে চাইনি। সে যদি আবার আমাকে ভালোবেসে ঠকে চলে যায় তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। আপনি শান্ত হন। দেখুন, যা হয় তা ভালোর জন্যই হয়। ভালোর জন্যই হয়। রেহান নিশিকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নিয়ে নিশির দুগাল আলতো হাতে ধরে তাতে যেন নিশির পেটে মোচড় দিয়ে ওঠে। খিদে পেয়েছে তার জন্য নাকি রেহানের ছোঁয়াতে তা ঠিক নিশি বুঝতে পারছে না। তার জন্যই তো তোমাকে পেলাম, তাই না? রেহান নিশির চোখে জমে থাকা পানি মুছে দিয়ে বলে, এত কান্না করছে কেন? আপনি তো কান্না করছেন। আমার উপর অভিমান করে কান্না করেছ, তাই তো? আপনার উপর কেন অভিমান করব? আপনি কে হন আমার যে আপনার উপর আমি অভিমান করব? রেহান নিশির কথা শুনে মুস্কি হেসে বলে, আমি তোমার সব বর্তমান ভবিষ্যৎ সবকিছু। তুমি আমার প্রথম ভালোবাসা না হলে কি হয়েছে? তুমি আমার শেষ ভালোবাসা। আর তুমি আমার সব বুঝেছ। আর তোমাকে নিয়ে আমি আমার বাকি জীবনটা না হয় কাটিয়ে দেব। কি কাটাবে তো আমার সাথে বাকি জীবনটা? নিশি ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ে। রেহান নিশির মুখটা ধরে রেহানের মুখোমুখি করে দেখে নিশি চোখ বন্ধ করে আছে। রেহান দুষ্ট হেসে নিশির মুখের উপর ফু দেয়। সাথে সাথে নিশি নিজের চোখ মেলে রেহানের দিকে তাকায়। রেহান হুট করে নিশির কপালে নিজের ওষ্ঠদ্বয়ের পরশ এঁকে দেয়। আবেশে নিশি চোখ বন্ধ করে নেয়। বুকের ভিতর কেউ যেন ঢোল বাজাচ্ছে নিশির। সারা গায়ের লোম কাটা দিয়ে উঠছে রেহানের ছোঁয়া পেয়ে। রেহান নিশির রক্তিম হয়ে যাওয়া দুগালে ভালোবাসার পরশ এঁকে দেয়। এর মাঝে নিশির পেট শব্দ করে ওঠে।
রেহান নিশির দিকে তাকিয়ে হেসে ফেলে। বেচারি নিশি ভীষণ লজ্জায় পড়ে যায়। রেহান গলা পরিষ্কার করে বলে, খিদে পেয়েছে আমার বউটার? রেহানের মুখে প্রথম বউ ডাকটা শুনে নিশি চমকে যায়, সাথে ভীষণ লজ্জাও লাগছে, তাই মাথা নাড়িয়ে বোঝায় ওর খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি বসো, আমি 5 মিনিট ফ্রেশ হয়ে নিচ থেকে খাবার নিয়ে আসছি তোমার জন্য। এবারও নিশি মাথা নাড়িয়ে সায় নেয়। রেহান মুচকি হেসে আরামদায়ক কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রেহান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিশি 2 প্লেট খাবার নিয়ে ঘরে ঢুকেছে। রেহান ভ্রু কুঁচকে নিশির দিকে তাকায়। নিশি প্লেটগুলো টেবিলের উপর রেখে রেহানের এমন ভ্রু কুঁচকানো দেখে বলে, কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? তোমাকে আমি কি বলেছিলাম? কি বলছিলেন? বলেছিলাম আমি নিচ থেকে খাবার নিয়ে আসবো তোমার জন্য, কিন্তু তুমি নিয়ে চলে আসলে। একজন আনলেই তো হলো। সেটাই। আচ্ছা, আপনি বসেন, আমি হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে। নিশি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফায় রেহানের পাশে বসে প্লেটে হাত নিয়ে খেতে যাবে, সাথে সাথে রেহান চিৎকার করে ওঠে। নিশি 2 চোখের পাতা ঝাপটে বলে, এভাবে চিৎকার করলেন কেন? তুমি তোমার হাতে খাবে না? হাত দিয়ে না খেলে খাবো কি করে? কেন, তোমার স্বামী আছে তো? আমি আমার বউকে নিজ হাতে খাইয়ে দেব। নিশির নাক টেনে কথা বলে রেহান। রেহান একটা প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে 1 লোকমা নিশির মুখের সামনে ধরে। নাও, হা করো। নিশি চুপচাপ রেহানের হাতে খাওয়া শুরু করে। খাওয়ার এক ফাঁকে নিশি বলে, আপনি খাবেন না? তোমাকে খাইয়ে নেই, তারপর খাবো। না, এখানেই খাবেন আপনি, দাঁড়ান, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। নিশি অন্য প্লেটটা হাতে নিয়ে ভাত মাখিয়ে রেহানের মুখের সামনে ধরে। রেহান মুচকি হেসে নিশির হাতে ভাত খেয়ে নেয়। খাওয়ার এক সময় রেহান দুষ্টুমি করে নিশির আঙুলে কামড় বসিয়ে দেয়। নিশি তো বেচারি ব্যথায় আহ করে ওঠে, আর রেহান মিটিমিটি হাসতে থাকে, কিন্তু নিশিও ছাড়ার পাত্র নয়। রেহান ওকে খাওয়ানোর সময় রেহানের আঙুলে কামড় বসিয়ে দেয়। নিশি হেসে হেসে বলে, প্রতিশোধ নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিশি প্লেটগুলো নিচে রেখে এসে রুমে ঢুকে দেখে রেহান কোথাও নেই। নিশি যেই রেহানকে ডাকতে যাবে অমনি রেহান দরজার সাইড থেকে এসে নিশিকে পাজা খুলে তুলে নেয়। এমন অপ্রত্যাশিত কাণ্ডে নিশি কিছুটা ভয় পেয়ে যায়। পরক্ষণে রেহানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। নিশি বলে ওঠে, কি হলো, হঠাৎ এভাবে কোলে তুলেন কেন? আমার বউকে আমি কোলে তুলেছি, তাতে তোমাকে কেন কৈফিয়ত দিতে হবে? জনাব, আপনার বউটা কিন্তু আমি, বুঝলেন? তা তো জানি। এবার কোল থেকে নামান। না, এভাবেই চলো। কোথায় যাব? ঘুমাতে। রেহান নিশিকে বিছানার ওপর এনে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ড্রিম লাইট চালিয়ে দিয়ে নিজেও এসে নিশির পাশে শুয়ে পড়ে। কারো মুখে কোনো কথা নেই। নিশি রেহানের দিকে পিঠ ফিরিয়ে দিয়ে শুয়ে আছে। মনের মাঝে আজ অদ্ভুত অদ্ভুত সব ভাবনা হানা দিচ্ছে। কেন জানি আজকে আর রেহান চিত হয়ে শুয়ে স্লিং ফ্যানের দিকে তাকিয়ে আছে, আর কিছু একটা ভাবছে। রেহান জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিশিকে ডাক দেয়, নিশি, আমার বুকে যদি তুমি আজকে ঘুমাও তাহলে কি কোনো প্রবলেম হবে তোমার? রেহানের এই কথা শোনা মাত্রই নিশির বুকটা ছ্যাদ করে ওঠে। কি বলবে রেহানকে এখন নিশি? এদিকে নিশির লজ্জাও লাগছে, আবার অন্যদিকে খুব করে চাইছে রেহানের বুকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমোতে। কিন্তু নিশির শরীরের আজকে যেন এতটুকু শক্তি নেই যে রেহানের বুকে এসে মাথা রাখবে। নিশির চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে রেহানের দিকে ফিরতে যাবে, এর আগে রেহান নিশির বাহু ধরে নিজের বুকের উপর এনে নিশিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। নিশি পিটপিট করে চোখে রেহানের মুখশ্রীর দিকে তাকায়। রেহান মুচকি হেসে নিশির কপালে নিজের ওষ্ঠ দুটো মিলিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, ঘুমাও, ভয় নেই, আজকে কিচ্ছু করবো না। নিশি মুচকি হেসে রেহানের বুকে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দেয়। এভাবেই অনেকগুলো দিন কেটে যায় হাসি খুশিতে। আজকে নিশির রেজাল্ট দেবে। সকাল থেকে নিশির নাজেহাল অবস্থা, রেজাল্টের টেনশনে কি হবে ভেবে, যার জন্য আজকে নিশি রেহানকেও অফিসে পর্যন্ত যেতে দেয়নি। নিশি সারা ঘর পায়চারি করছে টেনশনে, আর রেহান বিছানাতে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। নিশির এমন বেহাল অবস্থা দেখে রেহান বলে ওঠে, নিশি, তুমি একটু শান্ত হয়ে বসবে প্লিজ? নিশি খানিকটা রেগেই বলে ওঠে, কি শান্ত হয়ে বসবো? রেজাল্টের টেনশনে আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে, না জানি কি রেজাল্ট আসবে এটা ভেবে। রেহান আর কিছু বলে না।
কারণ নিশিকে বলে কোনো লাভ হবে না, শুধু শুধু নিজের জবানটা লস করবে। তাই বেচারা রেহান চুপ করে নিজের কাজে নিজে করে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর নিশি রেহানের গা ঘেঁষে বসে ঢোক গিলিয়ে বলে ওঠে, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। কি কথা বলো? না মানে আমার পরীক্ষার রেজাল্ট যদি একটু খারাপ হয় তাহলে কি আপনি আমার উপর রাগ করবেন? রেহান মুচকি হেসে নিশির দিকে ফিরে নিশির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? তোমার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তুমি যেখানে বসে আছো সেখানে তুমি আজকে থেকে শুতে পারবে না। নিশি রেহানের কথা না বুঝে বলে ওঠে। ও আচ্ছা। কিন্তু পরক্ষণেই রেহানের কথা বুঝতে পেরে চিৎকার করে বলে ওঠে, কি বললেন আপনি? আমার রেজাল্ট খারাপ হলে আমি বেডে শুতে পারবো না? না, পারবে না। আপনি এটা বলতে পারলেন আমাকে? হ্যাঁ, পারলাম। রাগে নিশির নাক ফুঁসছে, নাক ফুসাতে ফুসাতে বলে, আপনি ভীষণ খারাপ একটা লোক। আপনার সাথে কোনো কথাই নেই আজকের পর থেকে। কথাটা বলেই নিশি ঘর থেকে বের হয়ে যায়। নিশি ঘর থেকে বের হতেই রেহান জোরে জোরে হাসতে থাকে। নিশির রেজাল্ট ভালোই হয়েছে, 4.79 পেয়েছে। কিন্তু নিশি মনে মনে আপসেট হয়ে আছে, কারণ রেহান নিশির রেজাল্ট জানার পরে বাড়ি থেকে বের হয়ে যায়। সবাই নিশির রেজাল্ট জেনে খুশি হয়েছে, কিন্তু রেহানের হাব ভাব দেখে নিশি কিছুই বুঝতে পারছে না, রেগে আছে নাকি খুশি হয়েছে। নিশি রেহানকে অনেকবার কল করেছে, কিন্তু রেহান ফোন ধরেনি। রাত 10টায় রেহান বাড়িতে আসে। রেহান ঘরে ঢুকে দেখে নিশি টেবিলে বসে পড়ছে, তাই চুপচাপ হাতের ব্যাগটা সোফার ওপর রেখে ফ্রেশ হতে চলে যায়। রেহানের ফ্রেশ হয়ে আসার অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু নিশি কোনো কথা বলছে না। রেহানের বুঝতে বাকি নেই যে মহারানী যে রাগ করেছে। রেহান গলা পরিষ্কার করে বলে, কি হয়েছে ম্যাডামের? এমন গাল ফুলে বসে আছে কেন? কোনো জবাব আসেনি নিশির পক্ষ থেকে। কি হয়েছে নিশি? রেজাল্টের জন্য কি মন খারাপ তোমার? এবার নিশি মুখ হলো। আপনি কি আমার উপর রেগে আছেন? আমি কেন তোমার উপর রাগ করবো? আমার রেজাল্ট নিয়ে? তোমার রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি তোমার রেজাল্ট শুনে। তাহলে আপনি আমার সাথে কথা বললেন না কেন? আমার রেজাল্ট জানার পর আপনি আমার সাথে কথা না বলেই চলে গেলেন। আপনাকে কতগুলো ফোন দিলাম, কিন্তু আপনি একটাও ফোন ধরেননি। কথাটা বলার সাথে সাথে নিশি ফুপিয়ে কান্না করে দেয়। রেহান নিশির কান্না করা দেখে নিশিকে চেয়ার থেকে উঠিয়ে এনে নিজের কোলে বসিয়ে নিশির কোমর এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে নিশির চোখের জল মুছিয়ে বলে, বিজি ছিলাম তাই ফোন ধরতে পারিনি, তার জন্য সরি। আপনি খুব পচা, সব সময় আমাকে খুব কষ্ট দেন। এই পচা লোকটার সাথেই তোমাকে সারা জীবন থাকতে হবে। ছাড়ুন আমাকে। ছাড়বো না আমি, আমার বউকে ধরেছে, তাতে তোমার কি? নিশি রেহানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য অনেক মোসরামুসরি করে, কিন্তু রেহানের সাথে পেরে ওঠে না। নিশির রাগে রেহানের দিকে তাকাতেই নিশির রাগান্বিত চেহারাটা দেখে রেহান শব্দ করে হেসে দেয়। একদম হাসবেন না, ছাড়ুন আমাকে, না হলে আমি কিন্তু চিৎকার করব। বোকা মাইয়া, চিৎকার করলে সকালে উঠে তুমিও লজ্জা পাবে সবার থেকে। পেলে পাবো, আপনি আমাকে ছাড়ুন, না হলে কিন্তু সত্যি আমি চিৎকার করব। ঠিক আছে, করো। নিশি চিৎকার করতে যাবে, সাথে সাথে রেহান নিশির ঘাড়টা ধরে নিজের মুখের কাছে এনে নিজের ওষ্ঠের দ্বারা নিশির ওষ্ঠদ্বয়গুলো মিলিয়ে দেয়। এমন একটা কাণ্ডে নিশি কিছুটা চমকে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে নিয়ে আবেশে চোখ বন্ধ করে নেয়। রেহানের টি শার্ট খামচে ধরে নিশি। খানিকক্ষণ পরে রেহান নিশিকে ছেড়ে দিয়ে নিশির ঠোঁটগুলো আঙুল দিয়ে মুছে দিয়ে বলে, যতবার চিৎকার করতে যাবে ততবার এভাবে চুপ করে দেব তোমাকে, মিসেস রেহান রহমান। আপনি যে একটা অসভ্য সেটা কি জানেন? শুধুমাত্র তোমার ক্ষেত্রে অসভ্য, বুঝলে? এবার নিশিকে রিহান কোলে তুলে নিয়ে বেডের দিকে অগ্রসর হতে শুরু করে। নিশির বসতে আর বাকি রইল না এরপর কি হতে চলেছে, তাই লজ্জায় রেহানের বুকে নিচের মুখটা লুকিয়ে ফেলে। 3 বছর পর নিশি পা দুটো ঝুলিয়ে বসে আছে ব্যালকনিতে থাকা দোলনাতে। এমন সময় রেহান রুমে এসে দেখে নিশি রুমে নেই। নিশিকে রুমে না দেখতে পেয়ে রেহান নিশিকে ডাকতে শুরু করে। রেহানের ডাক শুনে নিশি বলে, এখানে আমি। রেহানও নিশির ডাক শুনে নিশির কাছে গিয়ে নিশির সামনে হাঁটু গেড়ে বসে বলে, কি করে আমার আব্বুটা? ঘুমায়। সারাদিন ঘুমায় কেন? আমি যখন অফিস থেকে আসি তখনই ও ঘুমিয়ে থাকে। ছোট বাচ্চারা ঘুমাবে না তো কি করবে? কেন, ওর বাবার সাথে খেলা করবে?
বড় হোক, তারপর না হয় খেলবে আপনার সাথে। কবে বড় হবে ও? এই, আপনি ছোট বাচ্চাদের মতো কথা বলছেন কেন? এক বাচ্চার বাপ হয়ে আপনি দেখা যায় আরো ছোট হয়ে গেছেন। সত্যি কি আমি ছোট হয়ে গেছি বউ? তাহলে ছোট ছেলেটার কোলে আমার পুচকি বাচ্চাটাকে দাও তো। এই, আপনি উঠুন তো, উঠে ফ্রেশ হন গিয়ে। এই ময়লা হাত দিয়ে আমার ছেলেকে ধরতে আসবেন না আপনি। ছেলেকে পেয়ে স্বামীকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিচ্ছি, এবার যান তো। রিহান হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নিজের ছেলে রায়ানকে কোলে তুলে নিয়ে কথা বলতে শুরু করে। রিহানের কথা কি বুঝেছে কে জানে যে রায়ান জোরে জোরে হেসে উঠছে। রিহানের পাশে বসেই নিশি ছেলে আর ছেলের বাবার কাণ্ডগুলো দেখছে আর হাসছে। এভাবে হাসি খুশি কাটুক নিশি আর রেহানের জীবন।